কোথায় তোরা না না ওটা আসবে না, সমস্যা নাই। তুমি এখানে আটকে আছো কেন? আসবে না ওটা, স্যার সমস্যা নেই। গড হাই গাইস, হ্যালো, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি ঠিকঠাক আছো। একটা মিনিট, লাইটটা মনে হয় অফ না। হ্যাঁ, আই গেস এখন ঠিকঠাক আছে। হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং ঠিকঠাক পড়াশোনা করতেছো। সবাইকে হচ্ছে তাড়িত চৌম্বক আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের 5 নাম্বার লেকচারে স্বাগতম। আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস এবং আই উইশ আজকের ক্লাসটা একটু বড় ক্লাস নিতে পারতাম, বাট আনফর্চুনেটলি হচ্ছে আমি আজকে একটু অসুস্থ, একটু জ্বর আক্রান্ত হালকা। বাট আমি আসলে ক্লাসটা মিস দিতে চাচ্ছিলাম না, সো যতটুকুই পড়াই অ্যাটলিস্ট পড়াই যাই। ওকে, সো আজকের ক্লাসে হচ্ছে আমরা খুবই সুন্দর একটা টপিক পড়বো, সেটা হচ্ছে ট্রান্সফরমার। এখানে কারসরটা কেন আইসা আছে গো? দাঁড়ো, কারসরটা সরাই দিই। কারসরটা আয় হায়, এই কারসরটা কি সরবে না নাকি? না, সরে গেছে, ঠিক আছে। ওকে গাইস, সো আমাকে হচ্ছে একটু জানাই দিবা সবকিছু ঠিকঠাক আছে কিনা। এবং আজকে আমরা অনেক সুন্দর একটা টপিক নিয়ে পড়াশোনা করব, যেটা তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা প্র্যাকটিক্যাল লাইফে হচ্ছে বাসা বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণ ট্রান্সফরমার দেখতে চাই, দেখবা তোমার দেখতে পাই আর কি, দেখতে চাই বলতেছি, দেখতে পাই আশেপাশে। এগুলো ম্যাক্সিমাম হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর পাওয়ার স্টেশন যদি কেউ কখনো ভিজিট করে থাকো, বিভিন্ন টাইপের পাওয়ার প্ল্যান্ট, সেখানেও দেখবা বিশাল বিশাল ট্রান্সফরমার আছে, সেগুলো হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। সো দুই রকমের ট্রান্সফরমার নিয়ে আমরা পড়াশোনা করব। ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল কীরকম সেগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করব। এর পাশাপাশি হচ্ছে ট্রান্সফরমারের মধ্যে বেশ কিছু রকম লস আছে, 4 রকমের লস আছে। বইয়ের মধ্যে নামগুলো লেখা আছে, বাট খুব বেশি বিস্তারিত লেখা নাই। আমি চেষ্টা করবো একটু বিস্তারিত পড়ানোর জন্য, যেন তোমাদের কাছে হচ্ছে আইডিয়াটা ক্লিয়ার থাকে। ওকে, একবার ভালো মতো পড়ে যাও, তাহলে হচ্ছে পরবর্তীতে আর কখনোই কনফিউশন ফেস করবা না। অ্যাডমিশনে গিয়েও তোমার আর নতুন কিছু আশা করি ফেস করা লাগবে না। ওকে, সো যারা ক্লাসে জয়েন করছো আমাকে একটু জানাবা সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছো কিনা, সব কিছু ঠিকঠাক দেখতে পারতেছো কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা আসলে দেরি না করে ক্লাস শুরু করে দিব। ওকে, হাউ মাই গড গাইস, লেট মি নো। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো চলে যাচ্ছে। কি অবস্থা? আসেন আমরা ক্লাস শুরু করে দিই। আপনাদের পরীক্ষা শেষ হয়েছে নাকি আপনাদের পরীক্ষা এখনো চলতেছে? এখনো কি এক্সাম রানিং নাকি এক্সাম শেষ হয় নাই? মানে এক্সাম কি এখনো শেষ হয় নাই নাকি এক্সাম শেষ হয়ে গেছে? অনেকের পরীক্ষা শেষ হয়েছে, অনেকের পরীক্ষা হচ্ছে এখনো চলতেছে। সো আশা করতেছি সামনের মাসের মাঝামাঝি আসতে আসতে তোমাদের সবার পরীক্ষাই শেষ হয়ে যাবে এবং তোমরা সবাই হচ্ছে সেকেন্ড ইয়ারে উঠে যাবা। সেকেন্ড ইয়ারে ওঠার পর কিন্তু আর কোনো রকম বোকামি করা যাবে না। বোকামি করা যাবে না মানে কি? বোকামি করা যাবে না মানে হচ্ছে তুমি ফার্স্ট ইয়ারে যদি পড়াশোনায় গ্যাপ দিয়েও থাকো বা একটু উদাসীনতা দেখায়ও থাকো, সেকেন্ড ইয়ারে কিন্তু এটা করা যাবে না। কারণ ফার্স্ট ইয়ারে যে গ্যাপ, সেটা না হয় তুমি কোনো না কোনোভাবে টেস্ট পরীক্ষার পর বা সেকেন্ড ইয়ারের পড়াশোনার পাশাপাশি কাভার আপ করে যেতে পারতেছো। সেকেন্ড ইয়ারে যদি গ্যাপ দাও, এটা তুমি কবে কাভার করবা বলো? এটার কিন্তু আর কোনো সুযোগ থাকবে না, ঠিক আছে? সো এখন গ্যাপ দেওয়া হচ্ছে বা এখন পড়াশোনার প্রতি উদাসীনতা দেখানো হচ্ছে একটা চরমতম বোকামি। এবং আশা করি তোমরা সবাই সিনসিয়ার, পড়াশোনা নিয়ে সিরিয়াস। এই বোকামিটা তোমরা অন্তত করবা না। ওকে, ঠিক আছে দাদা, ভালো আছেন? এই তো বেঁচে আছি। প্রিয়ন্ত, কি অবস্থা? ওকে, তো চলো আমরা হচ্ছে দেরি না করে ক্লাস শুরু করে দিই।
আমরা আজকে ট্রান্সফরমার নিয়ে পড়াশোনা করব, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলতেছি। সো প্রথমত ভাইয়া ট্রান্সফরমার কি জিনিস? 9-10 আই গেস তোমাদের সিলেবাসে এই জিনিসটা ছিল ট্রান্সফরমার। সো ট্রান্সফরমার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা তোমার ভোল্টেজটা চেঞ্জ করে দিবে, ভোল্টেজটাকে ট্রান্সফর্ম করে দিবে এবং কারেন্টটাকে অবশ্যই ট্রান্সফর্ম করবে, কারণ ভোল্টেজ চেঞ্জ হলে কারেন্ট তো আসলে চেঞ্জ হবেই। সো সংজ্ঞাটার দিকে যদি আমরা একটু তাকাই, এখনই সংজ্ঞা দেখে বোঝা লাগবে না, আমরা আস্তে আস্তে বিস্তারিত বুঝবো, সমস্যা নাই। খেয়াল করো, সেটা হচ্ছে যে যন্ত্রের সাহায্যে পর্যায়বৃত্ত বা দিক পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে অথবা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা যায় তাকেই আমরা কি বলি? রূপান্তরক বা ট্রান্সফরমার বলে থাকি। যেমন একটা ট্রান্সফরমার দেখতে হচ্ছে এরকম হয়, সব ট্রান্সফরমার দেখতে যে এরকম এমন না, বিভিন্ন রকম শেপের বা বিভিন্ন রকম দেখতে হইতে পারে। যেমন বেসিক যদি কিছু নাম তোমাদেরকে বলে দেই, এখানে এই যে দেখবে একটা এসি সিগন্যাল বা একটা সাইন ওয়েভের মতো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইনপুট কারেন্ট, ঠিক আছে, বা ইনপুট ভোল্টেজও বলতে পারো, ঠিক আছে, ইনপুট ভোল্টেজ বা ইনপুট কারেন্ট। এখানে ইনপুট ভোল্টেজটা অবশ্যই এসি ভোল্টেজ হওয়া লাগবে, ডিসি ভোল্টেজ হইলে কিন্তু হবে না, ঠিক আছে। কি হওয়া লাগবে? এসি ভোল্টেজ হওয়া লাগবে, কারণ আমরা যে ভোল্টেজ বা কারেন্টটা দিব এখানে সেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হওয়া লাগবে। যদি কন্টিনিউয়াসলি চেঞ্জ না হয় তাহলে কিন্তু কোনো রকম ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তুমি পাবা না। মনে আছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তাড়িত চৌম্বক আবেশ আমরা কখন পাইতাম? যখন একটা কয়েলের মধ্যে দিয়ে অতিক্রমকারী চৌম্বক ফ্লাক্স ক্রমাগত পরিবর্তন হইতে থাকতো। যদি চৌম্বক ফ্লাক্স পরিবর্তন না হয় তাহলে কি তুমি কোনো রকম তাড়িত চৌম্বক আবেশ পাবা? অবশ্যই পাবা না। তাহলে ধরো এই কয়েলের মধ্যে দিয়ে আমরা যে ইনপুট ভোল্টেজটা দিব সেটা কেমন হওয়া লাগবে? অবশ্যই এসি ভোল্টেজ বা ভ্যারিয়েবল ভোল্টেজ, ঠিক আছে। কেমন হতে হবে? এসি ভোল্টেজ বা ভ্যারিয়েবল ভোল্টেজ, ঠিক আছে। এখান থেকে হচ্ছে মাঝে মধ্যে একটা অনুধাবনমূলক প্রশ্ন চলে আসে, বুঝছো, যে ট্রান্সফরমারের ইনপুটে কেন ডিসি ভোল্টেজ দেওয়া হয় না? অ্যান্সার খুব সিম্পল, যদি তুমি ডিসি ভোল্টেজ দাও তাহলে এখানে আসলে কোনো রকম তাড়িত চৌম্বক আবেশ তুমি দেখতে পারবা না। এবং একটা ট্রান্সফরমারের যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। যদি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নাই ঘটে একটা ট্রান্সফরমার কিন্তু কাজ করতে পারবে না। ঠিক এই কারণেই ট্রান্সফরমারের ইনপুটে আমরা কি দেই? একটা এসি ভোল্টেজ বা ভ্যারিয়েবল ভোল্টেজ। ওকে, এই যে তারগুলো দেখতেছে এগুলো হচ্ছে পেঁচানো তারের কুণ্ডলী, এগুলোকে বলা হয় হচ্ছে ওয়াইন্ডিং। কি বলা হয়? ট্রান্সফরমারের ওয়াইন্ডিং। এইখানে যেটাকে আমরা ইনপুট দিই বা যেটার মধ্যে আমরা ইনপুটটা দিই সেটাকে বলা হয় হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং। কি বলা হয়? প্রাইমারি ওয়াইন্ডিং। ওকে, এবং যেখান থেকে আমরা আউটপুটটা নেই, দেখো এটা হচ্ছে আমাদের আউটপুট। ভাই কেমনে বুঝলেন এটা আউটপুট? যেখানে লোড কানেক্টেড থাকবে, লোড মানে কি? এই যে এটা হচ্ছে আমাদের লোড, যেখানে লোডটা কানেক্টেড থাকবে বা লোড রেজিস্ট্যান্স কানেক্টেড থাকবে সেটাকে আমরা বলতেছি কি? আউটপুট ওয়াইন্ডিং। সো এটা হচ্ছে আমাদের আউটপুট ওয়াইন্ডিং বা সেকেন্ডারি ওয়াইন্ডিং। কি? সেকেন্ডারি ওয়াইন্ডিং, ঠিক আছে, একদম ইজি। এবং এই ওয়াইন্ডিংগুলা কিছু একটার মধ্যে পেঁচানো আছে, এই তারগুলা কি তুমি কিছু একটার মধ্যে পেঁচাইছো। এটা নর্মালি হচ্ছে সফট আয়রন বা ক্ষেত্র বিশেষে স্টিল দিয়ে তৈরি করা হয়। স্টিল দিয়ে যদিও খুব বেশি তৈরি হয় না, করা হয় না, মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে আমরা সফট আয়রন দিয়েই তৈরি করব। এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সফরমারের কোর। কি বলা হয়? কোর অফ ট্রান্সফরমার। কোর অফ ট্রান্সফরমার, বুঝতে পেরেছো? সো এই শব্দগুলোর সাথে হচ্ছে একটু পরিচিত থাকা লাগবে। তাহলে এই যে তারগুলাকে আমরা পেঁচাচ্ছি এগুলাকে কি বলে? ওয়াইন্ডিং। ওয়াইন্ডিং কয় রকম? দুই রকম, একটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং আর একটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। আগের দিন কি আমরা পারস্পরিক আবেশ পড়ছিলাম না? সেখানেও দুইটা ওয়াইন্ডিং ছিল, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। যেখানে আমরা ইনপুটটা দিব সেটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং, যেখান থেকে আমরা আউটপুটটা কালেক্ট করব বা লোড রেজিস্টর কানেক্ট করব সেটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। ওয়াইন্ডিং সবসময় দুটো থাকবে। ক্লিয়ার? গুড। এখন এই যে ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমারে ইনপুটে যে ভোল্টেজ দিব আউটপুটে আমরা ডিফারেন্ট একটা ভোল্টেজ পাবো। ধরো তুমি এখানে ভোল্টেজটা দিছো হচ্ছে ভিপি, যেটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি ভোল্টেজ বা ইপিও বলতে পারো বা ভিপি লিখতে পারো। ধরো ইনপুটে তুমি দিছো হচ্ছে ইপি, ঠিক আছে, এটাকে বলা হয় ইনপুট ভোল্টেজ, ঠিক আছে, বা প্রাইমারি ওয়াইন্ডিং এর ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ। ওকে, আউটপুটে যেটা আমরা পাবো সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইএস বা সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ভোল্টেজ, ঠিক আছে। ইএসটা কি? সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ভোল্টেজ, সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ভোল্টেজ, ঠিক আছে। এই টার্মগুলোর সাথে নিজেদেরকে পরিচিত করে ফেলতে হবে, অথবা আউটপুট ভোল্টেজ, বুঝতে পেরেছেন? এবং এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজ চেঞ্জ হবে। চেঞ্জ হবে মানে হচ্ছে ইনপুটে যে ভোল্টেজটা তুমি দিবা আউটপুটে ডিফারেন্ট একটা ভোল্টেজ পাবা। হইতে পারে সেটা ইনপুটের ভোল্টেজের চেয়ে কম, আবার হইতেও পারে সেটা ইনপুটের ভোল্টেজের চেয়ে বেশি। ডিপেন্ড করবে কিসের উপর? ডিপেন্ড করবে আসলে অনেক কিছুর উপর, বাট আমি যদি একটা আইডিয়াল ট্রান্সফরমারের কথা চিন্তা করি সেক্ষেত্রে ডিপেন্ড করবে হচ্ছে ওর পাক সংখ্যার উপর।
ওর প্রাইমারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা কত এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা কত। তো দুই রকম হইতে পারে, আইদার তোমার আউটপুট ভোল্টেজ যেটা বা সেকেন্ডারি ওয়াইন্ডিং এর যে ভোল্টেজটা সেটা হচ্ছে ইনপুট ওয়াইন্ডিং এর চেয়ে বেশি হইতে পারে, অথবা হচ্ছে আউটপুট ওয়াইন্ডিং এর ভোল্টেজটা সেকেন্ডারি ওয়াইন্ডিং এর চেয়ে কম হইতে পারে। ওকে, এরকম দুইটা কেস হচ্ছে হইতে পারে। এখন ধরো তোমার সেকেন্ডারি যে ওয়াইন্ডিং তার অ্যাক্রসে যে ভোল্টেজ, মানে তুমি ভোল্টেজ পাচ্ছ দুইটা, একটা হচ্ছে ইনপুটের অ্যাক্রসে সেটা হচ্ছে ভিপি, আর একটা হচ্ছে আউটপুটের অ্যাক্রসে সেটা হচ্ছে ভিএস বা ইপি এবং ইএস। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং এর ভোল্টেজ, এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ভোল্টেজ। ওকে, সো দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে এইটা কম এটা বেশি, আবার কিছু কিছু ক্ষেত্রে এইটা বেশি ওইটা হবে হচ্ছে কম। কিসের উপর নির্ভর করবে? পাক সংখ্যার উপর। প্রাইমারি ওয়াইন্ডিং এ পাক সংখ্যা কয়টা এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এ পাক সংখ্যা কয়টা, এবং এর উপর ভিত্তি করে আমরা ট্রান্সফরমারের হচ্ছে দুইটা নাম দেই, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার মানে কি? যেই ট্রান্সফরমার ভোল্টেজটাকে বাড়াবে, মানে প্রাইমারিতে তুমি যতটুকু ভোল্টেজ দিবা সেকেন্ডারিতে তার চেয়ে বেশি ভোল্টেজ পাবা। আর যদি এমন হয় তুমি প্রাইমারিতে যতটুকু ভোল্টেজ দিছো সেকেন্ডারিতে গিয়ে তার চেয়ে কম ভোল্টেজ পাইছো, তখন সেটাকে বলা হয় হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে স্টেপ আপ মানে হচ্ছে ভোল্টেজটাকে বাড়াবে, আর স্টেপ ডাউন মানে হচ্ছে ভোল্টেজটাকে কমাবে। বুঝছি? সহজ। তাহলে আসেন আমরা এই দুটার সঙ্গে একটু দেখবো। ট্রান্সফরমারের সঙ্গে মনে থাকবে শিওর যেটা ভোল্টেজকে পরিবর্তন করে, মানে আইদার উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তরিত করবে অথবা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করবে। কেমনে করবে সেটা আমরা ওয়ার্কিং প্রিন্সিপালে গিয়ে দেখবো, বাট আপাতত একটু বেসিক আইডিয়া নিয়ে রাখো। ঠিক আছে, ওকে। তাহলে আসেন প্রথমত হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। বলেন স্টেপ আপ ট্রান্সফরমার কি করবে? স্টেপ আপ ট্রান্সফরমার একদম সহজ, নাম দেখেই বুঝতেছো, সে হচ্ছে ভোল্টেজ বৃদ্ধি করবে। কি করবে? ভোল্টেজ ইনক্রিজ করবে। আচ্ছা, ভোল্টেজ ইনক্রিজ করবে মানে কি? মানে হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর যে ভোল্টেজ সেটা হবে প্রাইমারি ওয়াইন্ডিং এর ভোল্টেজের চেয়ে বেশি। সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ভোল্টেজ হবে প্রাইমারি ওয়াইন্ডিং এর ভোল্টেজের চেয়ে বেশি। যদি এমন হয়, যদি একটা ট্রান্সফরমার ভোল্টেজকে বাড়াই দিতে পারে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। এই স্টেপ আপ ট্রান্সফরমার কোথায় ইউজ করা হয়? এটা ইউজ করা হয় হচ্ছে পাওয়ার স্টেশনে। কোথায়? পাওয়ার স্টেশনে। কেন ইউজ করা হয় আসতেছি, আপাতত লেখো কোথায় ইউজ করা হয়। আমাদের যে পাওয়ার স্টেশনগুলো আছে বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো আছে, যেখান থেকে হচ্ছে আমরা সারা দেশে বিদ্যুৎ সরবরাহ করি, সেই জায়গাগুলোতে হচ্ছে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করি। আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। কি ভাইয়া? স্টেপ ডাউন ট্রান্সফরমার। আচ্ছা, স্টেপ ডাউন ট্রান্সফরমার কি করবে বলতো? স্টেপ ডাউন ট্রান্সফরমার হচ্ছে ভোল্টেজটাকে কমাবে। কি করবে? ভোল্টেজকে কমিয়ে দিবে বা ভোল্টেজ ডিক্রিজ করবে। ঠিক আছে, ভোল্টেজ ডিক্রিজ করবে বা ভোল্টেজটাকে কমিয়ে দিবে। ওকে, তাহলে ভোল্টেজকে যদি কমায় দেয় তার মানে কি? প্রাইমারিতে আমরা যেটা দিচ্ছি সেকেন্ডারিতে হচ্ছে আমরা তার চেয়ে কম ভোল্টেজ পাবো। ঠিক আছে, তাহলে প্রাইমারিতে আমরা যে ভোল্টেজটা দিব বা প্রাইমারিতে যে ভোল্টেজটা ইনডিউসড হবে তার তুলনায় সেকেন্ডারির ভোল্টেজ হবে হচ্ছে কম। বুঝছো? তখন সেটাকে আমরা বলবো হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এটা কোথায় ব্যবহার করা হয়? এটা হচ্ছে আমাদের বাসা বাড়ির আশেপাশে, মানে হচ্ছে যে রেসিডেন্সিয়াল এরিয়াগুলা, সেখানে হচ্ছে আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করি। ঠিক আছে, এটা ব্যবহার করা হয় রেসিডেন্সিয়াল এরিয়াতে। ওকে, রেসিডেন্সিয়াল এরিয়া যেখানে বসত বাড়ি আছে, যেখানে মানুষ বসবাস করে, সেখানে হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করা হয়। প্রশ্ন হচ্ছে কেন এটার দরকার আছে? দেখো, প্রথম কথা, ধরো তুমি একটা পাওয়ার স্টেশনের মধ্যে হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন করছো, তড়িৎ শক্তি উৎপন্ন করছো, এবং এই যে তড়িৎ শক্তিটা উৎপন্ন করছো সেটা ধরো লেট সাপোজ হচ্ছে 1 কিলো ভোল্ট। আমি ধরলাম জাস্ট, কি এটা হচ্ছে আমার পাওয়ার স্টেশন। কোনটা? এইটা। এটা হচ্ছে আমার পাওয়ার স্টেশন। লেখো, এটা হচ্ছে আমার পাওয়ার স্টেশন। ওকে, এখন এই পাওয়ার স্টেশন থেকে আমার বিদ্যুৎ সারা দেশে পাঠাইতে হবে বা কোনো একটা লোকালয়ের মধ্যে পাঠাইতে হবে। কেমনে পাঠাবো? তারের মাধ্যমে পাঠাবো, আর তো কোনো উপায় নেই, তাই না? সেখানে আমরা বিদ্যুৎটাকে পাঠাবো হচ্ছে তারের মাধ্যমে। তারের মাধ্যমে যখন আমরা কারেন্টটাকে পাঠাই, আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে যত কম শক্তি অপচয় করে কারেন্ট পাঠানো যায়। ধরো তুমি শক্তি উৎপন্ন করছো হচ্ছে 1000 জুল, সেই শক্তি পাঠাইতে তোমার শক্তি লস হচ্ছে 200 জুল, তাহলে তোমার ইফেক্টিভ এনার্জি পৌঁছাবে কতটুকু?
800 জুল। তুমি 1000 জুল শক্তি উৎপন্ন করছো, শক্তি পাঠাইতে গিয়ে 200 জুল নষ্ট হয়ে গেছে, তুমি কি 1000 জুল পাবা না, তুমি পাবা হচ্ছে 800 জুল। তার মানে আমাদের টার্গেট সবসময় হওয়া উচিত যেন এনার্জি লস কম হয়। একটা তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় বা বিদ্যুৎ প্রবাহিত হয় কতটুকু এনার্জি লস হয়? একটা তারের মধ্যে এনার্জি লস সব সময় লেখো, একটা তারের মধ্যে যে কোনো তার মানে যে কোনো তারের মধ্যে যখন কারেন্ট প্রবাহিত হবে সেই তারের মধ্যে এনার্জি লস হবে হচ্ছে আই স্কোয়ার্ড আরটি। এনার্জি লস কত? আই স্কোয়ার্ড আরটি। এটা হচ্ছে তাপ শক্তি আকারে তারের মধ্যে এনার্জি লস ঘটে। কারণ শক্তি আসবে কই থেকে? বিদ্যুৎ শক্তি থেকে। কারণ শক্তি তো নতুন করে তৈরি হবে না, কোনো একটা শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হবে। সো যখন কারেন্ট প্রবাহিত হচ্ছে তখন এতখানি হিট লস হচ্ছে। এই এনার্জির সোর্স কি? এনার্জির সোর্স হচ্ছে বিদ্যুৎ শক্তি। সো আমরা যদি এনার্জি লস কমাইতে চাই আমাদের কি করা লাগবে? উপায় হচ্ছে আইদার তুমি রোধের মান কমাও। এখন রোধের মান তো তুমি একদম নাই করে ফেলতে পারবা না, রোধ তো কিছু না কিছু থাকবেই। তাহলে আর একটা উপায় হচ্ছে তুমি কারেন্টের মানটা কমাও। কারেন্টের মান কখন কমবে? যখন ভোল্টেজের মানটা বাইরে যাবে। ধরো তুমি একটা নির্দিষ্ট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদন করছো, ধরো তুমি বললা যে আমি যে পাওয়ার স্টেশনে কাজ করতেছি সেটা হচ্ছে 10 মেগাওয়াট বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারে বা 10 মেগাওয়াট পাওয়ারে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। তার মানে পাওয়ারটা তো কনস্ট্যান্ট। পাওয়ার যদি কনস্ট্যান্ট থাকে মানে হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের গুণফলটা কনস্ট্যান্ট। তাহলে আমি যদি ভোল্টেজটাকে বাড়াই তখন কারেন্টটা কমে যাবে, আর ভোল্টেজটাকে যদি কমাই তখন হচ্ছে কারেন্টটা বেড়ে যাবে। এজন্যই যখন দূরে বিদ্যুৎ সরবরাহ করা লাগে তখন আমরা চেষ্টা করি তারের মধ্যে যেন কারেন্টের লস কম হয়। এবং লস কম করার উপায় কি? উপায় হচ্ছে কারেন্টের মানটাকে কমাই দাও। কারেন্টের মান তুমি কেমনে কমাবা? ভোল্টেজ বৃদ্ধি করার মাধ্যমে। ঠিক আছে? সো আমাদের পাওয়ার স্টেশনের টার্গেটই থাকে হচ্ছে কারেন্টের মানটা কমাই দেওয়া। কারেন্টের মান কমাই দিলে কি হবে? এনার্জি লসটা কম হবে। কারেন্টের মান কেমনে কমাবো? কমানোর উপায় হচ্ছে ভোল্টেজটাকে বৃদ্ধি করে দাও। ভোল্টেজ আমি কেমনে বাড়াবো ভাইয়া? একা একাই কি ভোল্টেজ বাড়বে? না, এখানে একটা ট্রান্সফরমার ইউজ করো, তাইলেই তো হয়ে যাচ্ছে। ভাইয়া কিরকম ট্রান্সফরমার ইউজ করব? অবশ্যই স্টেপ আপ ট্রান্সফরমার। কি? স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার কি করবে? লেটস সাপোজ তুমি এখানে 1 কিলো ভোল্ট বিভব পার্থক্যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করছো, তুমি স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে তার ভোল্টেজটাকে বাড়াই দিতে পারবা। ভোল্টেজটা যখন বাড়বে তখন কারেন্ট অটোমেটিক্যালি কমে আসবে। কেন কমে আসবে? কারণ পাওয়ারটাকে কনস্ট্যান্ট রাখা লাগবে। আমরা দেখবো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সবই দেখবো, আপাতত হচ্ছে কথাগুলো একটু শুনো। পাওয়ারটা আমার কনস্ট্যান্ট, আমার টার্গেট হচ্ছে কারেন্টটাকে কমানো। উপায় কি? ভোল্টেজটাকে বাড়াই দাও, কারেন্ট অটোমেটিক্যালি কমে যাবে। তাহলে এই যে ভোল্টেজটা বাড়াইলা, কেমনে বাড়াবা? স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে। সো স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে আমরা কি করি? ভোল্টেজটাকে বৃদ্ধি করি। এবং এটা কোথায় ব্যবহার করা হয়? পাওয়ার স্টেশনে। পাওয়ার স্টেশন থেকে আমরা ভোল্টেজটাকে বাড়াই দিই, সো অল্প মানের কারেন্ট ফ্লো করে, এবং অল্প মানের কারেন্ট ফ্লো করার জন্য এখানে তারের মধ্যে কারেন্টের যে হিট জনিত লস সেটা কম হয়। বুঝতে পারছো? ভেরি গুড। এখন এই বিদ্যুৎটা কোথায় যাবে? এই বিদ্যুৎটা যাবে লোকালয়ে, তোমার বাসা বাড়িতে যাবে। বাসা বাড়িতে যদি এত হাই ভোল্টেজ আছে, ধরো তুমি 15 কিলো ভোল্ট বাসা বাড়িতে দিলে হবে না। বাসা বাড়িতে কত ভোল্টেজ আছে? 220 ভোল্ট এরকম রেঞ্জের। তার মানে 15 কিলো ভোল্ট, 10 কিলো ভোল্ট, 12 কিলো ভোল্ট এগুলো তুমি বাসা বাড়িতে দিতে পারবা না। তুমি যখন কারেন্টটাকে ট্রান্সফার করতেছো বিশাল বিশাল তারের মধ্যে দিয়ে, এই যে রাস্তাঘাটে তারগুলো দেখো সেখানে কিন্তু অনেক হাই ভোল্টেজ কারেন্ট। এই এত ভোল্টেজের কারেন্ট কিন্তু বাসা বাড়িতে দেওয়া যাবে না। তাহলে বাসা বাড়িতে কি দিতে হবে? কম ভোল্টেজের কারেন্ট। তার মানে এই যে আমার কারেন্টটা তার দিয়ে লোকালয়ে আসলো, এটাকে এভাবেই বাসার মধ্যে প্রবেশ করাই দিলে হবে না, এটার ভোল্টেজ আবার কমাইতে হবে। কমায় হচ্ছে বাসা বাড়িতে প্রবেশ করানো লাগবে। সো দেখা যায় এক স্টেজে না, মাল্টিপল স্টেজে হচ্ছে ভোল্টেজটাকে কমানো হয়। এবং সেই ভোল্টেজটাকে তুমি কমাবা কেমনে? কমাবা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে। বুঝতে পারছো? সো দেখা যায় বাসা বাড়িতে কারেন্টটা যাওয়ার আগে এখানে আরও একটা বা দুইটা ট্রান্সফরমার হয়ে তারপর যাওয়া লাগে। এবং এখানে আমরা যে ট্রান্সফরমারগুলো ব্যবহার করি সেটা হয় হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। ঠিক আছে? স্টেপ ডাউন ট্রান্সফরমার হয়ে ভোল্টেজটা কমে যায় এবং তারপর হচ্ছে এই কারেন্ট বাসা বাড়িতে প্রবেশ করে। বুঝতে পেরেছো? একদম ইজি। এটা হচ্ছে তোমার বাসা। ওকে, তাহলে দেখো সুবিধাটা কি হইলো? সুবিধা হচ্ছে আমার বাসা বাড়িতে কারেন্টটা অল্প ভোল্টেজে পৌঁছানো দরকার ছিল,
অল্প ভোল্টেজেই পৌঁছাইছে। একই সাথে যখন কারেন্টটা এই বিশাল পথ অতিক্রম করতেছিল তারের মধ্যে দিয়ে, আমাদের টার্গেট ছিল যেন হিট লস বা তাপ শক্তিজনিত লস কম হয়, সেটাও কিন্তু সাধন হয়েছে উদ্দেশ্যটা। কেন? কারণ যখন আমার তারের মধ্যে দিয়ে কারেন্ট গেছে তখন আমি ভোল্টেজটা বাড়াই দিছি, কারেন্টটা কমাই দিছি, সো হিটজনিত যে লসটা সেটা হচ্ছে কম হয়েছে। আবার যখন বাসাবাড়িতে কারেন্টটা প্রবেশ করছে তখন আমি ভোল্টেজটাকে আবার কমাই দিছি স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে। স্টেপ ডাউন ট্রান্সফরমার কি করে? ভোল্টেজটাকে হচ্ছে কমাই দেয়, কারেন্টটাকে হচ্ছে বাড়ায় দেয়। বুঝেছো? একদম ইজি। সো এই হচ্ছে ট্রান্সফরমারের ব্যবহার। দেখবা রাস্তাঘাটে কিন্তু ট্রান্সফরমার দেখা যায় প্রচুর পরিমাণে, ঠিক আছে? সো এই কাজে হচ্ছে আমরা ট্রান্সফরমারকে ব্যবহার করি। আমাদের বিভিন্ন জায়গায় ভোল্টেজ বাড়ানো লাগে, বিভিন্ন জায়গায় ভোল্টেজ কমানো লাগে। যেখানে ভোল্টেজ বৃদ্ধি করা দরকার সেখানে আমরা ব্যবহার করি স্টেপ আপ ট্রান্সফরমার, যেখানে ভোল্টেজ কমানো দরকার সেখানে আমরা ব্যবহার করি স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে এখন সংজ্ঞাটা পড়ো। স্টেপ আপ ট্রান্সফরমার, যে ট্রান্সফরমার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে আরোহী নামেও কিন্তু আসতে পারে বা স্টেপ আপ ট্রান্সফরমার বলা হয়। ক্লিয়ার? আর স্টেপ ডাউন ট্রান্সফরমার কি করবে? ভোল্টেজ কমাবে, কারেন্ট বাড়াবে। তাহলে আসেন, যে ট্রান্সফরমার অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে বলা হয় হচ্ছে অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে হচ্ছে একটু বাংলা নামটাও মাথায় রাখা লাগবে, আর ইংলিশ নামটা আসলে দেখলেই তুমি বুঝতে পারবা। তাহলে স্টেপ আপ মানে হচ্ছে আরোহী ট্রান্সফরমার এবং স্টেপ ডাউন মানে হচ্ছে অবরোহী ট্রান্সফরমার। মনে থাকবে, শিওর সংজ্ঞা কিন্তু আসতে পারে। কেন স্টেপ আপ দরকার, কেন স্টেপ ডাউন দরকার বুঝতে পেরেছো? কোথায় স্টেপ আপ ব্যবহার করব? পাওয়ার স্টেশনে। স্টেপ ডাউন কোথায় ব্যবহার করব? বাসাবাড়ির আশেপাশে বা লোকালয়ের আশেপাশে। ঠিক আছে, গুড। মানে যখন তোমার যেই ভোল্টেজটা দরকার তুমি চাইলেই সেটা ট্রান্সফর্ম করে ফেলতে পারবা ট্রান্সফরমার ব্যবহার করে। ওকে, গুড। এখন আসে একটা ট্রান্সফরমারের গঠন। আমরা এটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করি। যদিও আগের ছবির মধ্যে আমি অনেকটা বলে দিয়েছিলাম, তাও হচ্ছে আমি একটু বলি। ট্রান্সফরমারে একটা কোর থাকবে, ঠিক আছে? কি থাকবে? একটা মেটাল কোর থাকবে। মেটাল কোরের কাজটা কি? মেটাল কোর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলোকে খুব সুন্দর মতো করে পাস করাবে। শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড লাইন যেভাবে পাস করে একটা ফেরোম্যাগনেটিক মেটারিয়ালের মধ্যে দিয়ে তার চেয়ে ভালো মতো পাস করবে না? অবশ্যই। ফেরোম্যাগনেটিক মেটারিয়ালের কাজ কি ছিল? নিজের মধ্যে দিয়ে খুব ইজিলি ম্যাগনেটিক ফিল্ড লাইন বা চৌম্বক বলরেখাগুলোকে পাস করতে দেয়। ইনফ্যাক্ট তার আশপাশ দিয়ে যে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো আছে সেগুলোকেও সে তার নিজের ভিতর দিয়ে নিয়ে আসে। ধরো লেটস সাপোজ তোমার আমি বললাম এটা একটা ফেরোম্যাগনেটিক মেটারিয়াল। কি? ফেরোম্যাগনেটিক মেটারিয়াল। আমরা পড়ছি না চ্যাপ্টার 4-এ? ভাইয়া আবার কেন পড়াচ্ছেন? কারণ ট্রান্সফরমারের ভিতরে আমরা ফেরোম্যাগনেটিক মেটারিয়ালই ব্যবহার করি ট্রান্সফরমারের কোর হিসেবে, ঠিক আছে? সো ফেরোম্যাগনেটিক মেটারিয়াল, ম্যাগনেটিক মেটেরিয়াল। ওকে, এটার কাজ কি বলো? ধরো আশেপাশে হচ্ছে চৌম্বক বলরেখা আছে, এখানে 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 দেন হচ্ছে এখানে দেন হচ্ছে এখানে। ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল কি করবে? সবগুলাকে একত্রে নিজের ভিতর দিয়ে পাস করাই দিবে। এভাবে 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 এভাবে, মানে আকর্ষণ করবে চৌম্বক বলরেখাকে। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ফেরোম্যাগনেটিক মেটারিয়ালের সুবিধা। নর্মাল একটা মেটারিয়ালের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স যেই পরিমাণ যাইতে পারে, ফেরোম্যাগনেটিক মেটারিয়ালের মধ্যে দিয়ে তার চেয়ে অধিক পরিমাণ ফ্লাক্স অতিক্রম করতে পারে। যেমন আমি যদি বায়ু মাধ্যমে চিন্তা করি, এতটুকু জায়গা দিয়ে কতটুকু ফ্লাক্স গেছে? 3টা বলরেখা গেছে, মানে কম ফ্লাক্স গেছে। বাট দেখো ফেরোম্যাগনেটিক মেটারিয়ালের মধ্যে দিয়ে এতটুকু জায়গা দিয়েই সবগুলা ফ্লাক্স অতিক্রম করতে পারছে। কারণ ফেরোম্যাগনেটিক মেটারিয়াল চৌম্বক বলরেখা চলাচলের জন্য খুবই সুবিধাজনক বা খুব ইজিলি চৌম্বক বলরেখা ওর ভিতর দিয়ে পাস করতে পারে। এজন্যই একটা ট্রান্সফরমারের কোর হিসাবে বা ট্রান্সফরমারের যে কোর মেটারিয়াল সেটা হিসাবে হচ্ছে আমরা ফেরোম্যাগনেটিক মেটারিয়ালকে প্রেফার করি। ওকে, সো ট্রান্সফরমারের একটা কোর থাকবে কিরকম? এই যে এরকম, ঠিক আছে? সবসময় যে এরকম রেক্ট্যাঙ্গুলার শেপের হবে এমন না, অন্য শেপেরও হইতে পারে। এবং সবসময় যে এরকমই হবে, মানে যে আয়তাকার দেখতে, এমনও কিন্তু না, এটা কিন্তু ডিফারেন্ট হইতে পারে। ওকে, সো এটাকে আমরা কি বলবো? আঁকা খুব সহজ। এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সফরমারের কোর। কি বলা হয়? ট্রান্সফরমারের কোর। ওকে, কোর। এটা কি দিয়ে তৈরি হয়? এটা তৈরি হয় হচ্ছে ফেরোম্যাগনেটিক মেটারিয়াল, ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। ওকে, মেটেরিয়াল। এবং ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল হিসেবে আমরা ট্রান্সফরমারে কি ব্যবহার করি? মোস্ট অফ দ্য কেসেস আগে হচ্ছে স্টিল ব্যবহার করা হইতো, বাট এখন বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে সফট আয়রন ব্যবহার করা হয় বা নরম লোহা। কি ব্যবহার করা হয়? সফট আয়রন।
ঠিক আছে, ওকে। একটা থাকবে প্রাইমারি ওয়াইন্ডিং আর একটা থাকবে হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং, মানে যেখানে আমরা ইনপুটটা দিব সেটাকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং। তার মানে তার এনে আমরা এটার সাথে পেঁচাবো। ওকে, তাহলে যে পাশ থেকে তার আসবে এসে এখানে পেঁচানো হবে, এখানে পেঁচানো হবে, এখানে পেঁচানো হবে, এখানে পেঁচানো হবে। এইটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং। ওকে, সিমিলারলি ওই পাশেও একটা ওয়াইন্ডিং থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। লেট সাপোজ এখানে হচ্ছে আমরা ইনপুটটা দিছি, এই হচ্ছে ইনপুট সিগন্যাল, এটা আমাদের কি প্রাইমারি ওয়াইন্ডিং। আর ওই পাশে যে তারের কুণ্ডলী থাকবে বা তার পেঁচানো থাকবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। কি বলতেছি? সেকেন্ডারি ওয়াইন্ডিং। ওকে, এরকম 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 এরকম, ঠিক আছে, এই বরাবর হচ্ছে বের হয়ে আসবে। ওকে ভাইয়া, এই দুইটাই কি পাক সংখ্যা সেম থাকবে? যেমন ধরো এখানে পাক সংখ্যা কত? 1টা 2টা 3টা 4টা 5টা। এখানে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। ওকে, এগুলোকে বলা হচ্ছে পাক সংখ্যা, মানে একটা কুণ্ডলীতে কতগুলা পাক আছে। মাথায় রাখবা ট্রান্সফরমারের দুইটা কোরের বা দুইটা ওয়াইন্ডিং এর পাক সংখ্যা কখনোই সেম হবে না, সব সময় ডিফারেন্ট হবে। আইদার প্রাইমারি ওয়াইন্ডিং এ পাক সংখ্যা কম থাকবে, এটাতে বেশি থাকবে, অথবা প্রাইমারিতে বেশি থাকবে, ওইটাতে কম থাকবে। এবং তার উপরেই নির্ভর করবে এখানে কি এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার হবে নাকি স্টেপ আপ ট্রান্সফরমার হবে। ওকে, সো প্রাইমারি ওয়াইন্ডিং এর যে পাক সংখ্যা সেটাকে বলা হয় হচ্ছে এনপি। ওকে, এনপি কে কি বলা হয়? এনপি কে বলা হয় হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা। এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এর যে পাক সংখ্যা সেটাকে বলা হয় হচ্ছে এনএস। ঠিক আছে, বুঝতে পেরেছি, গুড। এবং এই যে তারগুলা নর্মালি হয় হচ্ছে কপারের তার। কিসের তার? কপারের তার। কেন কপারের তার? কারণ কপারের রেজিস্ট্যান্স কম। আমরা তো আসলে লস চাই না, যত কম লস করা যায়, লস যত কম তত ভালো। কপারের তারের লস হচ্ছে তুলনামূলকভাবে কম, এজন্য হচ্ছে আমরা কি করি, বেশিরভাগ ক্ষেত্রে কপারের তার ব্যবহার করি। কিছু কিছু ক্ষেত্রে অ্যালয় ব্যবহার করা হয় তুমি যদি আসলে লস আরও কমাইতে চাও। ওকে, গুড। এখন এখানে আরও কিছু ব্যাপার আছে, যেমন ধরো আমরা একটু আগে লিখলাম যে আমাদের ইনপুট যে সার্কিটটা বা আমার যে প্রাইমারি ওয়াইন্ডিংটা তার অ্যাক্রসে যে ভোল্টেজটা তৈরি হবে সেটা হচ্ছে ইপি বা প্রাইমারি ওয়াইন্ডিং এর ভোল্টেজ, এবং সেকেন্ডারি যে ওয়াইন্ডিংটা তার অ্যাক্রসে যে ভোল্টেজটা তৈরি হবে সেটা হচ্ছে ইএস। ওকে, আচ্ছা, কারেন্ট পাস করবে কোন দিক দিয়ে? আমরা কারেন্ট পাস করাবো এই দিক দিয়ে। কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। এটাকে বলা হয় প্রাইমারি কারেন্ট, ঠিক আছে। এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে অটোমেটিক্যালি কারেন্ট তৈরি হবে তারিত চৌম্বক আবেশের মাধ্যমে। দেখো এখানে কিন্তু তুমি একটা সোর্স কানেক্ট করবা, সোর্স কানেক্ট না করে কিন্তু এখানে ট্রান্সফরমারকে কাজ করানো সম্ভব না। প্রাইমারি যে ওয়াইন্ডিংটা সেখানে অবশ্যই একটা সোর্স কানেক্টেড থাকবে যে কিনা প্রাইমারি ওয়াইন্ডিংয়ের মধ্যে বিদ্যুৎ প্রবাহ তৈরি করবে, এবং প্রাইমারি ওয়াইন্ডিংয়ের বিদ্যুতের প্রবাহের ফলে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে তারিত চৌম্বক আবেশ ঘটবে এবং অটোমেটিক্যালি সেকেন্ড ওয়াইন্ডিংয়ে কি হবে? তড়িৎ প্রবাহ তৈরি হবে তারিত চৌম্বক আবেশের ফলে। আমরা পড়ছি না পারস্পরিক আবেশ, যে একটা ওয়াইন্ডিং এর মধ্যে চৌম্বক ফ্লাক্সের মান চেঞ্জ হচ্ছে, তার জন্য আর একটা ওয়াইন্ডিং এ তড়িৎ প্রবাহ তৈরি হচ্ছে বা ইনডিউসড কারেন্ট পাচ্ছি বা ইনডিউসড ইএমএফ পাচ্ছি। পড়ছি না? এটা সেম কাহিনী ভাই। একটা ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপালই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ওকে, গুড। এখন এই যে এখানে ভোল্টেজ বলো কারেন্ট বলো, এগুলো সব কেমন ভোল্টেজ কেমন কারেন্ট? এসি, এসি ভোল্টেজ এসি কারেন্ট। এখন এই এসি ভোল্টেজ জিনিসটা কি আমি এটা একটু দেখাই দিই তোমাদেরকে। দেখো এটা আমাদের এই চ্যাপ্টারের লাস্টের দিকে আছে, বাট আসলে ট্রান্সফরমার ভালো মতো পড়ার জন্য তোমার হালকা একটু আইডিয়া থাকা লাগবে। সো আমি এখানে হচ্ছে একটু বলে দিচ্ছি। এসি ভোল্টেজটা হচ্ছে অনেকটা পিরিয়ডিক ভোল্টেজ, ঠিক আছে? কি পিরিয়ডিক ভোল্টেজ, যেটার একটা টাইম পিরিয়ড থাকবে এবং সময়ের সাথে সাথে যা ডিরেকশন চেঞ্জ হবে। লেট সাপোজ এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে টাইম। সিমিলারলি এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে টাইম। ওকে, ধরো তোমার ভোল্টেজটা হচ্ছে এরকম, এই 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 মোস্ট অফ দ্য কেসেস তুমি এটাই পাবা। তাহলে তুমি যদি খেয়াল করো, এটা ধরো 1 সেকেন্ড, ওকে, এটা ধরো 2 সেকেন্ড, এটা ধরো 3 সেকেন্ড, এটা ধরো 4 সেকেন্ড। বোঝার চেষ্টা করো, প্রথম যে 1 সেকেন্ড, সেই 1 সেকেন্ডে ভোল্টেজ কোন দিকে ছিল? ভোল্টেজের পোলারিটি ছিল একদিকে। ওকে, তারপর 1 থেকে 2 সেকেন্ডে ভোল্টেজের পোলারিটি কিন্তু উল্টায় গেছে। মানে প্রথম 1 সেকেন্ডে যদি এই দিকে প্লাস থাকে এই দিকে মাইনাস থাকে, পরবর্তী 1 সেকেন্ডে এখানে থাকবে প্লাস এখানে থাকবে মাইনাস, তারপরের 1 সেকেন্ডে আবার এখানে প্লাস এখানে মাইনাস, তারপরের 1 সেকেন্ডে আবার এখানে প্লাস এখানে মাইনাস। এটাই হচ্ছে এসি ভোল্টেজ। একটা নির্দিষ্ট সময় পর পর পোলারিটি চেঞ্জ হবে এবং পর্যায়ক্রমিকভাবে চেঞ্জ হইতেই থাকবে। ইনফ্যাক্ট পোলারিটি সেকেন্ডে কয়বার চেঞ্জ হবে সেটাও তুমি জানতে পারবা। যেমন বাংলাদেশ
বাংলাদেশে এসি ভোল্টেজ যেটা হচ্ছে তোমার সাপ্লাই করা হয় এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ, আবার আমেরিকাতে যেটা সাপ্লাই করা হয় সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 60 হার্জ, ঠিক আছে, বা 60 হার্জ। ওকে, সো সেখান থেকে হচ্ছে আমরা বলতে পারি যে কয়বার পোলারিটি চেঞ্জ হবে, কারণ একটা সাইকেলে পোলারিটি চেঞ্জ হচ্ছে কয়বার বলেন? দুইবার, একবার হচ্ছে এই দিকে আর একবার হচ্ছে এই দিকে, আবার এই দিকে আবার এই দিকে। ওকে, প্রতি অর্ধচক্র পরপর বা হাফ সাইকেল পরপর পোলারিটি চেঞ্জ হবে, খুবই সিম্পল। ওকে, তাহলে প্রথম 1 সেকেন্ড পোলারিটি একদিকে, পরের 1 সেকেন্ড পোলারিটি আর একদিকে। ভাই এসি ভোল্টেজ কি সবসময় সাইন ওয়েভের মতো হবে? না, অন্যরকমও হইতে পারে, বিভিন্ন টাইপের হইতে পারে, এরকমও হইতে পারে পালসের মতো, এই 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 এই, ঠিক আছে। ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তাহলে দেখো 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ড পর্যন্ত ভোল্টেজ এইদিকে, আবার 1 থেকে 2 পর্যন্ত ভোল্টেজ এইদিকে, মানে ভোল্টেজের পোলারিটি চেঞ্জ হয়ে গেছে। আবার 2 থেকে 3 পর্যন্ত পরবর্তী যে 1 সেকেন্ড তখন ওর পোলারিটি হচ্ছে এইদিকে। বুঝতে পেরেছো? একদম সহজ। সো এসি ভোল্টেজের স্পেশালিটি হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর সে তার পোলারিটি চেঞ্জ করবে, মানে আগে যেদিকে প্লাস ছিল সেই দিকে চলে যাবে মাইনাস, এবং আগে যেদিকে মাইনাস ছিল সেই দিকে চলে যাবে প্লাস। আমরা এটা নিয়ে বিস্তারিত পড়াশোনা করব পরবর্তী ক্লাসে বা তারপরের ক্লাসে। এই চ্যাপ্টারে এসি ভোল্টেজ নিয়েও তোমাদের পড়া লাগবে। তুমি যদি বলো ভাই না আমি এসি ভোল্টেজ পড়বো না, তুমি যখন চ্যাপ্টার 10 পড়বা, সেমিকন্ডাক্টর পড়বা, তখনও কিন্তু এসি ভোল্টেজ লাগবে। সো এই চ্যাপ্টার থেকে আমাদের এসি ভোল্টেজের কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে। এবং এটা ট্রান্সফরমার, সে কিন্তু অপারেট করে এসি ভোল্টেজ দিয়ে, সে কিন্তু ডিসি ভোল্টেজ দিয়ে অপারেট করে না। ট্রান্সফরমারকে কিন্তু আমরা কখনোই ডিসি ভোল্টেজ দিয়ে অপারেট করাই না, মনে থাকে যেন। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করো তো এখানে এই যে এসি ভোল্টেজটা, এটা একটা সাইন ওয়েভ, এটা কি একটা পিরিয়ডিক সিগন্যাল না? দেখো তো, এটা একটা পিরিয়ডিক বা পর্যায়ভিত্তিক সিগন্যাল না? পিরিয়ডিক সিগন্যাল। তো আমি বলতে পারি এটা একটা পিরিয়ডিক সিগন্যাল, ঠিক আছে, পিরিয়ডিক সিগন্যাল। বলো তো এটা যদি পিরিয়ডিক সিগন্যাল হয় ওর টাইম পিরিয়ড কত বা পর্যায়কাল কত? আচ্ছা, একটা পর্যায় বলতে আমরা কি বুঝি? মানে যেটা হচ্ছে বারবার রিপিট হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে একটা পর্যায়, এবং একটা পর্যায় কমপ্লিট করতে যে সময়টা লাগে সেটাকে আমরা বলি হচ্ছে একটা পর্যায়কাল। যেমন এখানে কোন জিনিসটা রিপিট হচ্ছে, কোন পার্টটা রিপিট হচ্ছে চিন্তা করো। দেখো এই যে এই পার্টটা রিপিট হচ্ছে, এটা বারবার বারবার এটাই, এরপর এটাই আসবে, এরপর এটাই আসবে, এই পার্টটাই বারবার রিপিট হচ্ছে। তার মানে এই পার্টটাই হচ্ছে আমাদের একটা পর্যায়, এবং একটা পর্যায় কমপ্লিট করতে যে প্রয়োজনীয় সময় সেটাকে আমরা বলতেছি কি পর্যায়কাল। তাহলে এই কেসটাতে পর্যায়কাল কত? পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। পর্যায়কাল কত? 2 সেকেন্ড। তাহলে ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 পর্যায়কাল মানে 0.5 হার্জ। বুঝতে পেরেছো? একদম সহজ, মানে এগুলোর ক্যালকুলেশন একদম পর্যায়বৃত্ত গতির মতো, ঠিক আছে, কারণ পিরিয়ডিক সিগন্যাল তো ভাই। সো পর্যায়বৃত্ত গতিতে যেমনি ক্যালকুলেশন করছো এখানেও ঠিক সিমিলার ভাবেই ক্যালকুলেশন করবা। তারপর এখানে আসো, দেখো তো এখানে কোন জিনিসটা রিপিট হচ্ছে? এখানে রিপিট হচ্ছে এইটা, এই যে দেখো এটা রিপিট হচ্ছে, আবার এটা, আবার এটা। তার মানে এরপরেরটা কি হবে? এরকম, এটাই রিপিট হবে। ওকে, তার মানে এইটাই হচ্ছে আমাদের একটা পর্যায়। এই যে যেটা রিপিট হচ্ছে, যেটা রিপিট হচ্ছে সেটাই আমাদের একটা পর্যায়। তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা পর্যায়, এবং একটা পর্যায় কমপ্লিট হতে প্রয়োজনীয় যে সময়টা সেটাকে আমরা কি বলতেছি? পর্যায়কাল টি। এখানেও কত? 2 সেকেন্ড। তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে? 1/2 বা 0.5 হার্জ। বুঝতে পেরেছো? একদম সহজ, এগুলো আমি বিস্তারিত পড়বো, আপাতত হচ্ছে জাস্ট একটু আইডিয়া নিয়ে রাখো, ঠিক আছে? ওকে, এখন যদি আমি তোমাকে এরকম একটা সিগন্যাল দিয়ে জিজ্ঞাসা করি এটা কি এসি নাকি ডিসি, কোনটা ভাইয়া? ধরো এই এই, ঠিক আছে, এরকম এরকম বললাম এটা ভোল্টেজ, এটা হচ্ছে টাইম, তোমাকে বলা হইলো এই, তোমাকে বলা হইলো এই, ঠিক আছে, এটা কি এসি নাকি ডিসি? ভাইয়া এসি না, এসি না, এইটা হচ্ছে ডিসি সিগন্যাল। এটা কি? এটা ডিসি সিগন্যাল। কেন ভাই এটা ডিসি সিগন্যাল? কারণ এসি সিগন্যাল হওয়ার জন্য অবশ্যই পোলারিটি চেঞ্জ হওয়া লাগবে। এখানে ভোল্টেজ সবসময় পজিটিভ, কখনো কি ভোল্টেজ নেগেটিভ হয়েছে? পোলারিটি কখনো চেঞ্জ হয়েছে? না, ভোল্টেজ 0 হয়েছে, বাট কখনো কিন্তু পোলারিটি চেঞ্জ হয় নাই। দেখো এখানে ভোল্টেজ একটা নির্দিষ্ট সময় পজিটিভ, একটা নির্দিষ্ট সময় নেগেটিভ, মানে হচ্ছে পোলারিটি চেঞ্জ করতেছে। ভোল্টেজ বলতে হচ্ছে আমরা এখানে দুই প্রান্তের বিভব পার্থক্যটা বুঝতেছি। সো একবার দুই প্রান্তের বিভব পার্থক্য আমি এমনি করে মেজার করতেছি, একবার পজিটিভ আসতেছে আর একবার নেগেটিভ আসতেছে। তার মানে যখন আমি পরের বার মেজার করতেছি তখন এখানে মাইনাস চলে আসছে, এখানে প্লাস চলে আসছে, তার জন্যই তো ক্যালকুলেশন নেগেটিভ আসছে।
আসছে, তার মানে পোলারিটি চেঞ্জ হয়ে গেছে। সেটা কি এখানে কখনো হয়েছে? হয় না, এখানে কখনো পোলারিটি চেঞ্জ হয় নাই। যদি পোলারিটি চেঞ্জ না হয়, প্লাস মাইনাস যদি না হয়, কখনোই সেটা এসি সিগন্যাল বা এসি ভোল্টেজ হবে না। সো এটা কিন্তু এসি ভোল্টেজ না, এটা হচ্ছে ডিসি ভোল্টেজ বা ইমপিওর ডিসি ভোল্টেজ তুমি বলতে পারো। ওকে, গুড। তাহলে আই গেস এসি এবং ডিসি সম্পর্কে আমরা কিছুটা আইডিয়া পেয়ে গেছি। এসি সিগন্যাল হওয়ার জন্য অবশ্যই নির্দিষ্ট সময় পর পর পোলারিটি চেঞ্জ হওয়া লাগবে। এখন কথা হচ্ছে ভাই, আমি যদি এই সিগন্যালটার দিকে তাকাই, এই সিগন্যালের মান তো এক এক সময় এক এক রকম। যেমন আমি যদি ভোল্টেজের কথাই বলি, যখন টাইম এখানে তখন ভোল্টেজ এখানে, যখন টাইম এখানে তখন ভোল্টেজ এখানে, যখন টাইম এখানে তখন ভোল্টেজ এখানে, যখন টাইম এখানে তখন ভোল্টেজ এখানে। তাহলে ভাই এখানে যে আপনি লিখছেন ইপি, এই ভোল্টেজ হিসাবে আমি কোন ভোল্টেজকে নিব? সিমিলারলি তুমি যদি এই ভোল্টেজের জন্য কারেসপন্ডিং কারেন্টটা আঁকো, সেই কারেন্টটা দেখতেও এরকমই হবে, ঠিক আছে, একটা সাইন ওয়েভের মতোই হবে। এটার জন্য যদি তুমি কারেন্টটা আঁকো, সেটা দেখতেও এরকম পালসের মতোই হবে। তার মানে এক এক সময় ভোল্টেজের মান হচ্ছে এক এক রকম, এক এক সময় কারেন্টের মান হচ্ছে এক এক রকম। তাহলে ভাই এখানে যে লিখলেন আপনি ভোল্টেজ, এখানে লিখলেন কারেন্ট, এইটা ভাইয়া আমি কোন মান নিব? আমি কি এক এক সময় এক এক মান নিব? না, এখানে যে ভোল্টেজ, এখানে যে কারেন্টগুলো লেখা হয়েছে ট্রান্সফরমারের মধ্যে, এগুলো সব হচ্ছে আরএমএস ভোল্টেজ এবং আরএমএস কারেন্ট, ঠিক আছে। সো আমাদের যেটা করা লাগবে, এই সিগন্যালগুলার আরএমএস ভোল্টেজ এবং আরএমএস কারেন্ট নিয়ে কাজ করা লাগবে। ভাই আরএমএস কেমনে নির্ণয় করে এগুলো আমরা পরে শিখবো, জাস্ট এই আইডিয়াটা তোমার থাকা লাগবে। এখানে যে ভোল্টেজগুলা, সেগুলো অবশ্যই এসি ভোল্টেজ বা এসি কারেন্ট, বাট এসি ভোল্টেজ এসি কারেন্টের মান তো সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। সো আমি কখন কোন মানটা নিয়ে কাজ করব, এক এক সময় তো মান এক এক রকম। সো এজন্যই আমরা যেটা করব, এই সিগন্যালগুলার যে আরএমএস ভ্যালু, সেটা নিয়ে হচ্ছে আমরা কাজ করব, ঠিক আছে। তাহলে এই যে এখানে আমরা যে ব্যবহার করতেছি ইপি, ইএস, এগুলা কি? এগুলা সব হচ্ছে আরএমএস ভোল্টেজ। কি? আরএমএস ভোল্টেজ, ঠিক আছে। আবার সিমিলারলি এখানে যা আছে আইপি, আইএস, এগুলা সব কি? এগুলা সব হচ্ছে আরএমএস কারেন্ট। কি? আরএমএস কারেন্ট। বুঝতে পারছো? একদম ইজি। ওকে, তার মানে এগুলো আসলে প্রকৃতপক্ষে এসি বা এসি সিগন্যাল বা এসি ভোল্টেজ, এসি কারেন্ট, বাট আমরা তো এসি সরাসরি বসাইতে পারতেছি না ফর্মুলার মধ্যে। আদারওয়াইজ তুমি কোনো ফিক্সড মান বসাইতেই পারবে না, তোমার একটা ইকুয়েশন বসাইতে হবে। যেমন এটাকে কি তুমি একটা মান দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবা? না, এটাকে তোমার একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা লাগবে, সাইন ওয়েভের ইকুয়েশন বা সাইনের ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা লাগবে। তুমি যদি মান বসাইতে চাও, মান হিসাবে কি বসাইতে হবে? অবশ্যই এই এসি সিগন্যালগুলার আরএমএস ভ্যালু। ওকে, এগুলো তোমার কোয়েশ্চেনে দেওয়াই থাকবে, জাস্ট তোমার জানাই রাখার জন্য। তোমার কোয়েশ্চেনে যদি বলে দেয় যে হ্যাঁ প্রাইমারি ওয়াইন্ডিং এর ভোল্টেজ হচ্ছে 200 ভোল্ট, ওকে, তুমি যদি মনে করে বসে থাকো যে প্রাইমারি ওয়াইন্ডিং এ মনে ডিসি ভোল্টেজ দিছি, ভোল্টেজের মান তো চেঞ্জ হচ্ছে না, ভুল। প্রাইমারি ওয়াইন্ডিং এ তুমি ডিসি ভোল্টেজ দাও নাই ভাই, ডিসি ভোল্টেজ দিলে ট্রান্সফরমার কাজই করবে না। ট্রান্সফরমার কাজ করবে শুধুমাত্র কিসের জন্য? এসি ভোল্টেজের জন্য। তাহলে ভাই আমি লিখলাম 200 ভোল্ট, এটা কি? এটা ডিসি ভোল্টেজ না? না, এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং এ যে এসি ভোল্টেজটা আছে তার আরএমএস ভ্যালু। ক্লিয়ার? সেরকম 200 ভোল্ট 300 ভোল্ট দেখলে এটাকে কিন্তু ডিসি ভ্যালু ভাবা যাবে না বা ডিসি ভোল্টেজ চিন্তা করা যাবে না। এখানে সব এসি বা সব অল্টারনেটিং কারেন্ট সিগন্যাল। আমরা জাস্ট কি করতেছি, সেই সিগন্যালের আরএমএস ভ্যালুটা নিয়ে কাজ করতেছি, এতটুকুই। ওকে, সো আই গেস ট্রান্সফরমার সম্পর্কে আমাদের কিছুটা আইডিয়া চলে আসছে। ট্রান্সফরমারের গঠন কীরকম, দেখতে কীরকম, এখানে কি কি রাশিমালা আছে না আছে বুঝতে পারছি। এখন দেখা লাগবে ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপালটা কি। ঠিক আছে, আসেন আমরা একটু ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখি। তার জন্য আমাদের প্রথমে ট্রান্সফরমারটা আঁকতে হবে। আসো, এই হচ্ছে আমাদের ট্রান্সফরমার, লেট সাপোজ। ওকে, ভিতরেও হচ্ছে একে দাও, এই আমাদের ট্রান্সফরমার। ওকে, এটা কি? এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের কোর। প্রাইমারি ওয়াইন্ডিং কোথায়? লেট সাপোজ প্রাইমারি ওয়াইন্ডিংটা হচ্ছে এখানে, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং। ওকে, এই 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 সেকেন্ডারি ওয়াইন্ডিং ওই পাশে। এখানে হচ্ছে আমাদের সেকেন্ডারি ওয়াইন্ডিং, এরকম 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 এরকম, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। সুন্দর হইল না গো? ওই পাশটা একটু সুন্দর করে আঁকি। এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি ওয়াইন্ডিং। ওকে, আচ্ছা আমরা কারেন্ট দিব কোথায়, বা আমরা সিগন্যাল দিব কোথায়, বা আমরা ইনপুট দিব কোথায়? আমরা ইনপুট দিব হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং এর মধ্যে। তার মানে এখানে আমরা দিব হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল। এখানে কি দিব? ইনপুট সিগন্যাল। ওকে, এটা হচ্ছে আমাদের ইনপুট। কোথায় দিব? প্রাইমারি ওয়াইন্ডিং এ। ওকে, তার মানে প্রাইমারি ওয়াইন্ডিং আমরা কারেন্ট প্রবাহিত করাচ্ছি, সেটাকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং এর কারেন্ট।
এই কারেন্টটার মান কি ফিক্সড না, এটা কিন্তু ভ্যারিয়েবল কারেন্ট। বাট ভাইয়া আমি যখন ম্যাথ করি তখন ম্যাথের মধ্যে লেখা প্রাইমারি ওয়াইন্ডিং এর কারেন্ট 2 অ্যাম্পিয়ার, তাহলে তো ভাইয়া কারেন্টের মান ফিক্সড না। এই 2 অ্যাম্পিয়ার হচ্ছে ওই ভ্যারিয়েবল কারেন্টের আরএমএস ভ্যালু, কারেন্টের মান ফিক্সড না। কারেন্টটা এখানে একটা এসি সিগন্যাল, যার মান এবং ডিরেকশন কন্টিনিউয়াসলি সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। সো এটা কিন্তু কোনো ডিসি ভ্যালু না, ওকে। সো এখানে কারেন্টটা কেমন, অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট, ওকে। তাহলে ভাইয়া যখন এরকম একটা কুণ্ডলীর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, বলো তো কুণ্ডলীতে ফ্লাক্স উৎপন্ন হবে নাকি হবে না, ম্যাগনেটিক ফিল্ড কি উৎপন্ন হবে নাকি হবে না, অবশ্যই হবে। ভাইয়া কেন হবে, আরে বাবা দেখো আমরা যখন পড়ছিলাম এরকম হচ্ছে তোমার কাছে একটা বৃত্তাকার পথ আছে বা বৃত্তাকার তার আছে, এটার মধ্যে দিয়ে যখন তুমি কারেন্ট ফ্লো করাবা, বলো তো আমাকে ভিতরে কি ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে না। যদি আমি উপর থেকে চিন্তা করি তাহলে জিনিসটা হচ্ছে এরকম, হ্যাঁ এভাবে কারেন্টটা যাচ্ছে, তার মানে উপরের দিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে। দেখতে কিরকম হবে, এই 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 এই, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে। এবং এই কেসটাতে ম্যাগনেটিক ফিল্ডের মান হচ্ছে কারেন্টের মানের সমানুপাতিক। কি, কারেন্টের মানের সমানুপাতিক। সিমিলারলি তুমি যদি এরকম একটা লুপ না নিয়ে একটা সলিনয়েড টাইপের কিছু নাও, মানে অনেকগুলা লুপওয়ালা একটা তার নাও বা কুণ্ডলী নাও, ধরো তুমি এরকম কিছু একটা নিলা, এই 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 এই, ঠিক আছে। এটার মধ্যে দিয়েও যদি তুমি কারেন্টটা ফ্লো করাও, ধরো তুমি কারেন্ট ফ্লো করাচ্ছ এভাবে 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 এভাবে, পুরো কুণ্ডলীর মধ্যে দিয়ে কি হচ্ছে, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। যদি বিদ্যুৎ প্রবাহিত হয় এভাবে, তার মানে হচ্ছে আমার এই বরাবর একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ওকে। আমি যদি এই পাশ থেকে চিন্তা করি, কোন পাশ থেকে চিন্তা করবো বলো তো, এই পাশ থেকে এভাবে, তার মানে হচ্ছে এই যে এই বরাবর আমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এভাবে, ঠিক আছে। এই বরাবর কি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সেই ম্যাগনেটিক ফিল্ডের মান বা ভিতরে তৈরি হওয়া যে ম্যাগনেটিক বা চৌম্বক ক্ষেত্রের মান, সেটাও কিন্তু আয়ের মানের সমানুপাতিক, ওকে। কারেন্টের মান যত বেশি হবে ম্যাগনেটিক ফিল্ড হবে তত স্ট্রং, অথবা কারেন্টের মান যত কম হবে ম্যাগনেটিক ফিল্ড হবে তত উইক। তার মানে এখানে ম্যাগনেটিক ফিল্ড কমপ্লিটলি কিসের উপর ডিপেন্ডেন্ট, কারেন্টের উপর ডিপেন্ডেন্ট। যখন কারেন্টের মান কনস্ট্যান্ট তখন ম্যাগনেটিক ফিল্ডের মানও কনস্ট্যান্ট। একটা বিদ্যুৎবাহী তারের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে এরকম কুণ্ডলীর মধ্যে দিয়ে বা বৃত্তাকার তারের মধ্যে দিয়ে, তার অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র তো তৈরি হবেই। সেই চৌম্বক ক্ষেত্রের মান কার উপর নির্ভরশীল, কারেন্টের মানের উপর নির্ভরশীল। কারেন্টের মান যত বেশি হবে চৌম্বক ক্ষেত্রের মান হবে তত বেশি, বা ম্যাগনেটিক ফিল্ড হবে তত স্ট্রং। এবং ম্যাগনেটিক ফিল্ড যত বেশি হবে ম্যাগনেটিক ফ্লাক্সের মান কি হবে, তত বেশি হবে। তাহলে আমরা বলতে পারি ম্যাগনেটিক ফিল্ড যেহেতু আয়ের উপর ডিপেন্ডেন্ট, ম্যাগনেটিক ফ্লাক্সের ফর্মুলা হচ্ছে বি এ কস থিটা, ওকে। আই চেঞ্জ হলে বি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আই চেঞ্জ হলে কি ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হবে না, অবশ্যই হবে। তার মানে ম্যাগনেটিক ফ্লাক্সের মানও আয়ের উপর ডিপেন্ডেন্ট, এটা আমরা লাস্ট ক্লাসেও পড়ছি, ওকে। সো তুমি যত বেশি কারেন্ট ফ্লো করাবা এখানে তত বেশি ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হবে, ওকে। কোথায়, প্রাইমারি ওয়াইন্ডিং এর মধ্যে, ওকে। তাহলে ধরেন আমরা প্রাইমারি ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে কি করাইছি, কারেন্ট ফ্লো করাইছি কারেন্ট ফ্লো করাইছি কারেন্ট ফ্লো করাইছি, এইভাবে কি হবে, এখানে এখানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হবে। কোন দিকে উৎপন্ন হবে, এই দিকে উৎপন্ন হবে, এই দিকে এই দিকে, এই বরাবর হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হবে। এখন এই ম্যাগনেটিক ফ্লাক্স কি করবে, এই ম্যাগনেটিক ফ্লাক্সের মান কি কনস্ট্যান্ট। শুনো, এই ম্যাগনেটিক ফ্লাক্সের মান যদি কনস্ট্যান্ট হয় তাহলে কিন্তু কোনো রকম ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তুমি পাবা না। কেন পাবা না, তারিত চুম্বক আবেশ তুমি কখন পাইতা, যখন একটা নির্দিষ্ট কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রমকারী ফ্লাক্সের মান কন্টিনিউয়াসলি পরিবর্তন হইতো। যদি এই ফ্লাক্সের মান চেঞ্জ না হয়, ফ্লাক্সের মান যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এখানে কোনো রকম তারিত চুম্বক আবেশ ঘটবে, ঘটবে না। তারিত চুম্বক আবেশ তখনই ঘটবে যখন একটা কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রমকারী ফ্লাক্সের মান ক্রমাগত পরিবর্তন হইতে থাকবে। আচ্ছা, এখানে কি ফ্লাক্সের মান ক্রমাগত পরিবর্তন হচ্ছে, দ্য অ্যান্সার ইজ ইয়েস। কেন, কারণ এখানে কারেন্টটা ভ্যারিয়েবল। এটা কেমন কারেন্ট, এটা হচ্ছে ভ্যারিয়েবল কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে কি, ভ্যারিয়েবল কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট। সো কারেন্টের মান ক্রমাগত পরিবর্তন হচ্ছে, কারেন্টের মান যদি ক্রমাগত পরিবর্তন হয় ম্যাগনেটিক ফিল্ডের মান ক্রমাগত পরিবর্তন হবে, ম্যাগনেটিক ফিল্ডের মান যদি ক্রমাগত পরিবর্তন হয় ম্যাগনেটিক ফ্লাক্সের মানও ক্রমাগত পরিবর্তন হবে। তার মানে এই তারের মধ্যে দিয়ে বা কুণ্ডলীর মধ্যে দিয়ে পরিবর্তনশীল কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য এখানে একটা পরিবর্তনশীল ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে।
কোনো একটা তারের মধ্যে দিয়ে বা কুণ্ডলীর মধ্যে দিয়ে যদি পরিবর্তনশীল ফ্লাক্স প্রবাহিত হয় তার মধ্যে কি ইএমএফ ইনডিউসড হবে না? অবশ্যই হবে। এই কুণ্ডলীর মধ্যে দিয়ে কি পরিবর্তনশীল ফ্লাক্স প্রবাহিত হচ্ছে না? ফ্লাক্সের মান কি ক্রমাগত পরিবর্তন হচ্ছে না? হচ্ছে। তার মানে এখানে কি হবে? একটা ইএমএফ ইনডিউসড হবে এবং সেই ইনডিউসড ইএমএফ কেই আমরা বলতেছি কি বলো? সেই ইনডিউসড ইএমএফ কে আমরা বলতেছি হচ্ছে ইপি। এইটাই হচ্ছে ইপি বা প্রাইমারি ওয়াইন্ডিং এর ইনডিউসড ইএমএফ। বুঝছেন? বা প্রাইমারি ওয়াইন্ডিং এর ইনডিউসড ইএমএফ এর আরএমএস ভ্যালু। ক্লিয়ার? গুড। তার মানে আমরা বুঝে গেলাম যে প্রাইমারি ওয়াইন্ডিং এ ইএমএফ কই থেকে আসতেছে। এটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং এর ইনডিউসড ইএমএফ। ঠিক আছে? তাহলে ইপিটা কি? ইপিটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং এর ইনডিউসড ইএমএফ। ওয়াইন্ডিং এর ইনডিউসড ইএমএফ। ওকে? আচ্ছা, এখন এই প্রাইমারি ওয়াইন্ডিং এর ইনডিউসড ইএমএফ এর মান কত হবে? দেখো লেঞ্জের সূত্র থেকে আমরা বের করতে পারি। কেমনে বলো? ইএমএফ এর মান কত হয়? ইএমএফ এর মান হয় হচ্ছে বা ইনডিউসড ইএমএফ এর মান হয় হচ্ছে পাক সংখ্যা মাল্টিপ্লাইড বাই ফ্লাক্সের মানের পরিবর্তনের হার। ঠিক আছে? মানে সময়ের সাথে ফ্লাক্সের মান কি পরিমাণ পরিবর্তন হচ্ছে। ঠিক আছে? এখন ধরো আমার প্রাইমারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা হচ্ছে এনপি। এনপি কি? প্রাইমারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা। এবং ফাই হচ্ছে একটা ওয়াইন্ডিং এর ফ্লাক্স। কি? একটা ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে অতিক্রমকারী ফ্লাক্স। মাথায় রেখো, হ্যাঁ, টার্মগুলো খুব কাজে দিবে। ফাই টোটাল হচ্ছে বা ফাই পি হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে অতিক্রমকারী টোটাল ফ্লাক্স। আর ফাই হচ্ছে একটা সিঙ্গেল ওয়াইন্ডিং বা একটা সিঙ্গেল কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রমকারী ফ্লাক্স। ধরো এখানে তোমার একটা ছোট্ট কুণ্ডলী আছে, কনসেপ্টগুলো নিয়ে অনেকের ঝামেলা থাকে। ধরো এখানে একটা কুণ্ডলী আছে, ঠিক আছে? এখান দিয়ে হচ্ছে ফাই পরিমাণ ফ্লাক্স যাচ্ছে। কতটুকু ফ্লাক্স যাচ্ছে? ফাই পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স যাচ্ছে। ওকে, যদি একটা কুণ্ডলী না থেকে এখানে আরও একটা কুণ্ডলী থাকতো, ফাই পরিমাণ ফ্লাক্স এটা দিয়েও যাইতো, ফাই পরিমাণ ফ্লাক্স এইটা দিয়েও যাইতো, টোটাল ফ্লাক্স কত হইতো? 2 ফাই। ঠিক আছে? ওকে, এরকম যদি আরও একটা কুণ্ডলী থাকতো তাহলে ফাই পরিমাণ ফ্লাক্স এইটা দিয়েও যাইতো, টোটাল ফ্লাক্স কত হইতো তখন? 3 ফাই। বুঝছেন? সো ফাই হচ্ছে একটা সিঙ্গেল কুণ্ডলীর ফ্লাক্স। ওকে, ফাই কি? ফাই হচ্ছে একটা কুণ্ডলীর ফ্লাক্স বা একটা কুণ্ডলী দিয়ে বা একটা পাক দিয়ে বা একটা টার্ন দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স। ঠিক আছে? একটি পাক দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স বা অতিক্রম করা ফ্লাক্স। ঠিক আছে? ওকে, তাহলে যদি আমার পাক সংখ্যা হয় 3, এই 3টা পাক দিয়ে টোটাল অতিক্রমকারী ফ্লাক্স কত হবে? 3 ফাই। ওকে, যদি পাক সংখ্যা হয় এনপি তখন টোটাল অতিক্রমকারী ফ্লাক্স কত হবে? এনপি মাল্টিপ্লাইড বাই ফাই। ওকে, তাহলে দেখেন আমার একটা কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রমকারী ফ্লাক্স হচ্ছে ফাই, তাহলে এনপি সংখ্যক পাক বা কুণ্ডলী যদি প্রাইমারি ওয়াইন্ডিং এ থাকে তাহলে প্রাইমারি ওয়াইন্ডিং দিয়ে টোটাল অতিক্রমকারী ফ্লাক্স কত? এনপি মাল্টিপ্লাইড বাই ফাই। বুঝেছো? একদম সহজ। ক্লিয়ার? এবং আমরা জানি যে ইনডিউসড ইএমএফ এর ফর্মুলা হচ্ছে টোটাল যে ফ্লাক্স তার পরিবর্তনের হার, দ্যাট মিন্স এনপি ইন্টু ফাই, এইটার টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এনপি তো কনস্ট্যান্ট, সো এনপি কে বাইরে নিয়ে আসছি, ভিতরে আছে কি? ডি ফাই বাই ডিটি। বুঝছেন? এটাই হচ্ছে আমার প্রাইমারি ওয়াইন্ডিং এর ইনডিউসড ফ্লাক্স। এখানে তুমি চাইলে এনপি লিখতে পারো। ক্লিয়ার? একদম কনফিউশন নাই? গুড। তাহলে এখানে যে ফাই পরিমাণ ফ্লাক্স উৎপন্ন হইছে, মানে এখান থেকে তো ফাই পরিমাণ ফ্লাক্সই যাচ্ছে, তাই না? টোটালটা মিলে হচ্ছে ফাই পি পরিমাণ ফ্লাক্স যাচ্ছে, কারণ এখানে আমার এনপি সংখ্যক ওয়াইন্ডিং আছে, বাট একটা কুণ্ডলীর ফ্লাক্স কত? ফাই। এখন এই ফাই পরিমাণ ফ্লাক্স যাবে কোথায়? এই ফাই পরিমাণ ফ্লাক্স কি এই বরাবর চলে যাবে, এই বরাবর চলে যাবে, এই বরাবর চলে যাবে, আবার এখানে ফিরে আসবে, এরকম কিছু হবে? হইতো। ফ্লাক্স চারদিকে ছড়াই যাইতো যদি এখানে ফেরোম্যাগনেটিক মেটারিয়াল না থাকতো। ফেরোম্যাগনেটিক মেটারিয়াল কি করে? তার চারপাশের সকল ফ্লাক্সকে নিজের ভিতর দিয়ে পাস করে। এখানে আমার যে ট্রান্সফরমারের কোর সেটা কি দিয়ে তৈরি? ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বা ফেরোম্যাগনেটিক মেটারিয়াল দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি বলো তো? ফেরোম্যাগনেটিক মেটারিয়াল। ঠিক আছে? ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। তাহলে ও কি করবে? ও কি ফ্লাক্সকে বাইরে যাইতে দিবে না, ও ফ্লাক্সকে নিজের ভিতর দিয়েই পাস করাবে। সো দেখা যাবে এখানে উৎপন্ন হওয়া ম্যাগনেটিক ফ্লাক্স সুন্দর মতো করে এটার ভিতর দিয়ে পাস হয়ে আবার এখানে ফিরে আসতেছে। উৎপন্ন হওয়া ফ্লাক্স সুন্দর মতো করে এখান দিয়ে পাস করে এটার ভিতর দিয়ে এখানে চলে আসতেছে। সেম কাহিনী ফ্লাক্সের জন্য সুন্দর মতো পাস করে এটার ভিতর দিয়ে কোথায় চলে আসবে বলো? এই যে এখানে চলে আসবে।
বুঝছেন? এর জন্যই তো এখানে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালটা ইউজ করা হয়েছে, যেন এখান থেকে উৎপন্ন ম্যাগনেটিক ফ্লাক্স একদম সুন্দর করে সেকেন্ড ওয়াইন্ডিংয়ে চলে যায়। যদি এখানে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ না করতা তাহলে পুরো ফ্লাক্সটা যাইতো না, ফ্লাক্সের একটা অংশ যাইতো, যেটা আমরা পারস্পরিক আবেশের মধ্যে দেখছিলাম। যেমন পারস্পরিক আবেশে কি হইতো? পারস্পরিক আবেশে হচ্ছে আমরা এখানে একটা কুণ্ডলী রাখতাম, তাই না, এবং এখানে হচ্ছে আর একটা কুণ্ডলী রাখতাম, দেখা যাইতো এটার মধ্যে দিয়ে ফ্লাক্স অতিক্রম করতেছে বা ফ্লাক্স উৎপন্ন হয়েছে, এই ফ্লাক্সের একটা অংশ হচ্ছে ওইটার মধ্যে গেছে বা সেকেন্ড কুণ্ডলীতে গেছে। যদি তুমি মাঝখানের জায়গাটা বাতাস না রেখে যদি এখানে তুমি একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স রেখে দিতা, কি রাখতে, একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, তখন যেটা হইতো সব ফ্লাক্স এটার ভিতর দিয়েই পাস করতো, ঠিক আছে। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স ফ্লাক্সকে বাইরে যেতে দেয় না, ঠিক আছে, নিজের ভিতরে আবদ্ধ করে রেখে দেয়। সো যেহেতু আমরা এখানে কোর হিসাবে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল বা সফট আয়রন ইউজ করব, সো দেখা যাবে আমার প্রাইমারি ওয়াইন্ডিংয়ে যেই ফ্লাক্সটা উৎপন্ন হবে সেটা খুব সুন্দর মতো ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ভিতর দিয়ে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে চলে যাবে। এখন প্রাইমারি ওয়াইন্ডিং এর ফ্লাক্স কি পরিবর্তনশীল ফ্লাক্স ছিল না কনস্ট্যান্ট ফ্লাক্স ছিল? পরিবর্তনশীল ছিল। কেন? কারণ এখানে যে কারেন্টটা ফ্লো করতেছিল সেটাই তো পরিবর্তনশীল কারেন্ট। সেই কারেন্টের পরিবর্তনের জন্য ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছিল, ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হওয়ার জন্য ম্যাগনেটিক ফ্লাক্সটাও কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছিল। সেই ফ্লাক্সটাই এখন কোথায় গেছে? সেকেন্ডারি ওয়াইন্ডিং এ গেছে। পরিবর্তনশীল ফ্লাক্স না? পরিবর্তনশীল ফ্লাক্স যদি কোনো একটা কুণ্ডলীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, সেই কুণ্ডলীতে ইএমএফ ইনডিউসড হবে না? অবশ্যই হবে। তার মানে এবার সেকেন্ডারি ওয়াইন্ডিংয়েও কি হবে? ইএমএফ ইনডিউসড হবে। এখানেও আমরা কি পাবো? ইনডিউসড ইএমএফ পাবো, ঠিক আছে। ইএমএফ কি হবে? ইনডিউসড হবে। সেটাকেই আমরা বলতেছি সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ইএমএফ বা ইএস। ওকে, এখন এই সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ইএমএফ কত হবে? দেখেন, ইনডিউসড ইএমএফ এর ফর্মুলা আমাদের একটাই, সেটা কি? ইনডিউসড ইএমএফ এর ফর্মুলা হচ্ছে ইএস ইজ ইকুয়ালস টু ডি ডিটি, ভিতরে হচ্ছে ফাইএস। ওকে, ফ্লাক্সের পরিবর্তনের হার, ফ্যারাডের সূত্র। আমার সেকেন্ডারি ওয়াইন্ডিং এর যে টোটাল ফ্লাক্স সেটা সময়ের সাথে কি হারে পরিবর্তন হচ্ছে তার যে মান বা ম্যাগনিটিউড, সেটাই হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর মধ্যে ইনডিউসড ইএমএফ। এখন প্রশ্ন হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং এ ফ্লাক্সের মান কত বা ফ্লাক্স কত, টোটাল ফ্লাক্স কত? দেখো, এখানে একটা ওয়াইন্ডিং এর ফ্লাক্স কত ছিল? ফাই। সেই পুরা ফ্লাক্সটাই এখানে আসছে, তার মানে এখানেও একটা ওয়াইন্ডিং এর ফ্লাক্স কত হবে? ফাই তো হবে ভাই। এমন তো হয় না এখানকার কিছু ফ্লাক্স হারাই গেছে, অল্প একটু অংশ এখানে এসে পৌঁছেছে, এমন তো না। এখান দিয়ে যে পরিমাণ ফ্লাক্স গেছিল সেই পুরাটাই আমার সেকেন্ডারি ওয়াইন্ডিং এ চলে গেছে। তাহলে এখানে একটা ওয়াইন্ডিং এর ফ্লাক্স যদি ফাই হয়, এখানেও একটা ওয়াইন্ডিং এর ফ্লাক্স কত হবে? ফাই হবে। ডিফারেন্ট কিছু হইতে পারতো যদি তুমি এখানে এরিয়া চেঞ্জ করে দিতা, বাট আমরা তো এরিয়া টেরিয়া কিছু চেঞ্জ করবো না, এরিয়া আমরা কনস্ট্যান্টই রাখবো। এগুলোকে বলা হয় আর্ম, ট্রান্সফরমারের আর্ম। এখানে আর্মের এরিয়া যা বা বাইসেকশনাল এরিয়া যা, এখানেও আর্মের বাইসেকশনাল এরিয়া ঠিক তাই। সো এরিয়া আমরা এখানে চেঞ্জ করব না। এখান দিয়ে যে পরিমাণ ফ্লাক্স অতিক্রম করবে একটা কুণ্ডলীর মধ্যে দিয়ে, এখানেও একটা কুণ্ডলীতে ঠিক ততখানি ফ্লাক্সই যাবে। ওকে, তার মানে আমার সেকেন্ডারি ওয়াইন্ডিং এর একটা কুণ্ডলীর কথা যদি আমি চিন্তা করি, একটা কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রমকারী ফ্লাক্স কত? ফাই। ওকে, ঠিক প্রাইমারির মতো। সেকেন্ডারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা কত? সেকেন্ডারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা হচ্ছে এন এস। তাহলে একটা কুণ্ডলী বা একটা পাকের ফ্লাক্স যদি ফাই হয়, সেকেন্ডারি ওয়াইন্ডিং এর টোটাল ফ্লাক্স কত হবে? টোটাল ফ্লাক্স হবে পাক সংখ্যা মাল্টিপ্লাইড বাই একটা ওয়াইন্ডিং এর ফ্লাক্স। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর টোটাল ফ্লাক্স। এখন এইটাকে যখন আমরা টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব বা সময়ের সাপেক্ষে যখন এই টোটাল ফ্লাক্সের পরিবর্তনের হারটা আমরা দেখব, আমরা সেকেন্ডারি ওয়াইন্ডিং এর মধ্যে ইনডিউসড ইএমএফটা পেয়ে যাব। তাহলে আসেন, ফাই এস সমান কি? ফাই এস সমান হচ্ছে ডি ডিটি ভিতরে এনএস ফাই। তাহলে এনএসটাকে বাইরে নিয়ে আসো, ডি ডিটি ফাই। ওকে, চাইলে এখানে একটা মডিউলাস সাইন ব্যবহার করতে পারো, অথবা সামনে একটা মাইনাস দেওয়া লাগবে লেঞ্জের ল অনুযায়ী। বুঝতে পারছেন? সো এটা হচ্ছে আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং এ ইনডিউসড ইএমএফ, এটা হচ্ছে আমাদের কোথায় লিখবো বলো? এখানে দেই সেকেন্ডারি ওয়াইন্ডিং এ ইনডিউসড ইএমএফ। ক্লিয়ার? প্রাইমারি ওয়াইন্ডিং এ কেন ইনডিউসড ইএমএফ পাইলাম আমরা? এটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। এটা কি বলতো? এটা হচ্ছে পারস্পরিক আবেশ বা মিউচুয়াল ইন্ডাকটেন্স। ওকে, এটা কি ছিল? এটা ছিল হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। ওকে, সেলফ ইন্ডাকটেন্স। ওকে, এটা কি ছিল? এইটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। মিউচুয়াল ইন্ডাকটেন্স, একটার প্রভাবে আরেকটার মধ্যে কি হইছে?
তারই তো চৌম্বক আবেশ ঘটছে। বুঝেছো? সো আমরা কিন্তু এখানে নিজেরা কোনো কারেন্ট ফ্লো করি নাই, আমরা কারেন্ট ফ্লো করাইছি এখানে এই ওয়াইন্ডিং এর মধ্যে। তার ফলে যেহেতু কারেন্টটা পরিবর্তনশীল ছিল, এখানে চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয়েছে। কেমন ফ্লাক্স? ভ্যারিয়েবল ফ্লাক্স। তার জন্য যেহেতু একটা ভ্যারিয়েবল ফ্লাক্স একটা কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রম করতেছে, সেই কুণ্ডলিতে তো ইএমএফ ইনডিউসড হবেই। আবার সেই ফ্লাক্সটা অপর একটা কুণ্ডলিতে গিয়েও প্রবাহিত হয়েছে বা তার মধ্যে দিয়ে অতিক্রম করছে। সো আরও একটা কুণ্ডলিতে ভ্যারিয়েবল ফ্লাক্স অতিক্রম করতেছে, সেখানেও কি হবে? ইএমএফ ইনডিউসড হবে। সো নিজের মধ্যেই যখন ইএমএফটা ইনডিউসড হয় সেটাকে আমরা বলি হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। আর যখন একটার প্রভাবে পাশে থাকা আর একটা কুণ্ডলিতে ইএমএফ ইনডিউসড হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। বুঝতে পারছেন? সো এভাবে হচ্ছে আমরা প্রাইমারি যে কয়েলটা বা প্রাইমারি যে ওয়াইন্ডিংটা সেটার মধ্যে ইনডিউসড ইএমএফ পেয়ে যাব, এবং সেকেন্ডারি যে ওয়াইন্ডিংটা তার মধ্যে আমরা কি পেয়ে যাব? ইনডিউসড ইএমএফ পেয়ে যাব। এখন এই যে সেকেন্ডারি ওয়াইন্ডিংটা আছে, এই রাস্তাটাকে যদি তুমি ক্লোজ করো, লেটস সাপোজ তুমি কি করছো, এখানে ধরো একটা রোধের মতো কিছু একটা দিছো, যাই হোক, দিয়ে রাস্তাটাকে ক্লোজ করছো। যদি এটাকে একটা ক্লোজ সার্কিট বানাই দাও, তখন কি হবে? তখন হচ্ছে এখান দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করবে। এটাকে আমরা বলি হচ্ছে ইনডিউসড কারেন্ট বা সেকেন্ডারি ওয়াইন্ডিং এর কারেন্ট। এই কারেন্টের মান কি কনস্ট্যান্ট? না, এই কারেন্টটাও কিন্তু ভ্যারিয়েবল হবে। তাহলে ভাই এইটার মান যে বইয়ের মধ্যে কনস্ট্যান্ট দেওয়া, ওইটা হচ্ছে তোমার ভ্যারিয়েবল যে কারেন্টটা তার আরএমএস ভ্যালু। এগুলো সব আরএমএস ভ্যালু, ঠিক আছে? আরএমএস ভ্যালু দেখে অনেক সময় আমরা মনে করি যে এগুলো মানে ডিসি ভোল্টেজ, ডিসি কারেন্ট না, এগুলো ডিসি কারেন্ট না, ডিসি ভোল্টেজও না, সবই ভ্যারিয়েবল কারেন্ট, ভ্যারিয়েবল ভোল্টেজ। আমরা জাস্ট আরএমএস ভ্যালুটা নিয়ে ডিল করতেছি, এজন্য একটা ফিক্সড মান চলে আসে। ঠিক আছে? সো আই গেস একটা মোটামুটি আইডিয়া পেয়ে গেছে। এখন দেখো, ট্রান্সফরমারের একটা বিখ্যাত ফর্মুলা আছে, আমরা জানি ইপি বাই ইএস ইজ ইকুয়ালস টু এনপি বাই এনএস। সেটা আসলে এখান থেকে আসছে। তুমি এখন যদি ইপিকে ইএস দিয়ে ভাগ করো, কি পাবা? উপরে ইপি, মানে আলটিমেটলি তোমার এই ফর্মুলা লাগবে। এতক্ষণ ধরে আমি যা পড়াইলাম এগুলো জাস্ট তোমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, এগুলো কিছুই তোমার লাগবে না, পরীক্ষায় এগুলো আসবে না। এগুলো হচ্ছে তোমার বুঝার জন্য যে আসলে ট্রান্সফরমারটা কাজ করতেছে কেমনে। ওকে, পরীক্ষায় লাগবে হচ্ছে এই ফর্মুলা ইপি বাই ইএস। ইপি কত? উপরে হচ্ছে এনপি ইন্টু ডিফাই বাই ডিটি, নিচে হচ্ছে এনএস ইন্টু ডিফাই বাই ডিটি। ওকে, ডিফাই বাই ডিটি, ডিফাই বাই ডিটি বাদ, তাহলে থাকবে হচ্ছে ইপি বাই ইএস ইজ ইকুয়ালস টু এনপি বাই এনএস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফর্মুলা। বুঝতে পারছেন? সো এই হচ্ছে ট্রান্সফরমারের সেই বিখ্যাত ফর্মুলা, যে প্রাইমারি ওয়াইন্ডিং এর ভোল্টেজ ডিভাইডেড বাই সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ভোল্টেজ ইজ ইকুয়ালস টু প্রাইমারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা ডিভাইডেড বাই সেকেন্ডারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা। তাহলে আপনি যদি একটু ভালো মতো খেয়াল করেন, প্রাইমারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা যদি কম হয় আর সেকেন্ডারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা যদি বেশি হয়, তাহলে কিন্তু প্রাইমারি ওয়াইন্ডিং এর ভোল্টেজের তুলনায় সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ভোল্টেজটা বেশি হবে। তার মানে পুরোপুরি জিনিসটা পাক সংখ্যার উপর ডিপেন্ডেন্ট। ধরো এখানে পাক সংখ্যা কম, এখানে পাক সংখ্যা বেশি, তাহলে এখানে ভোল্টেজ কম, এখানে ভোল্টেজ বেশি। এখানে পাক সংখ্যা বেশি, এখানে পাক সংখ্যা কম, তাহলে এখানে ভোল্টেজ বেশি, ওখানে ভোল্টেজ কম। একদম সহজ। তাহলে আমরা এখান থেকে সামারি কি লিখতে পারি? সামারিটা এখানে লেখো, সামারি, সামারি। ওকে, যদি এনপির মান গ্রেটার দ্যান এনএস হয়, তার মানে হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা যদি সেকেন্ডারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যার চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে আমাদের ইপির মানটাও ইএস এর চেয়ে বড় হবে। প্রাইমারি ওয়াইন্ডিং এ যে ইনডিউসড ইএমএফটা সেটা সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ইনডিউসড ইএমএফ এর চেয়ে বেশি হবে। আর যদি এরকম হয় যে না, এনপির মানের তুলনায় এনএস এর মানটা বড়, সেক্ষেত্রে ইপির মানের তুলনায় ইএস এর মানটাও বড় হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা কখন? এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। কি? স্টেপ ডাউন, ভোল্টেজটাকে কমাই দিতেছে। প্রাইমারির চেয়ে সেকেন্ডারিতে ভোল্টেজ কম, আর এটা হচ্ছে আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার, ভোল্টেজটাকে বাড়াই দিতেছে। প্রাইমারির চেয়ে সেকেন্ডারিতে ভোল্টেজটা বেশি। ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। দাঁড়াও আমি একটু ঠিক করে দিচ্ছি গো, বড় করবো কেমন যেন, এই যে, হ্যাঁ, আয় হায়, দাঁড়াও। জীবনটা আসলে একটা বেদনা হয়ে গেছে, বুঝছো? জীবনের এই বেদনার ভাল লাগে না, এটাকে একটু বড় করতে চাচ্ছিলাম, এবার ঠিক আছে মনে হয়। ওকে, ঠিক আছে, এই হচ্ছে সামারি। বুঝতে পারছেন? একদম সহজ কাহিনী। দেখেন তো বুঝছেন কিনা ট্রান্সফরমার? এই ফর্মুলা পর্যন্ত ক্লিয়ার কিনা? আমাদের এই ফর্মুলা কিন্তু লাগবে, হ্যাঁ, যে এইটাই হচ্ছে আমাদের লাগবে। ইপি বাই ইএস ইজ ইকুয়ালস টু এনপি বাই এনএস। ইপি হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং এর ইনডিউসড ইএমএফ, ইএস হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ইনডিউসড ইএমএফ, এনপি হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা, আর এনএস হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা। তার মানে তুমি যদি কখনো কোনো ট্রান্সফরমারে দেখো, ধরো তোমাকে একটা এমসিকিউ জিজ্ঞাসা করছে, প্রাইমারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা হচ্ছে 100,
সেকেন্ডারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা হচ্ছে 200। এটা কি স্টেপ আপ ট্রান্সফরমার নাকি স্টেপ ডাউন ট্রান্সফরমার? যদি প্রাইমারি ওয়াইন্ডিং এর তুলনায় সেকেন্ডারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা বেশি হয় তখন সেটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার। মানে প্রাইমারির চেয়ে সেকেন্ডারিতে যায় যদি পাক সংখ্যা বাড়ে ভোল্টেজও বাড়বে, যদি পাক সংখ্যা কমে ভোল্টেজও কমবে। তাহলে যদি ধরো পাক সংখ্যা বাড়তেছে 100 থেকে 200 হচ্ছে, তার মানে ভোল্টেজও বাড়তেছে, তার মানে স্টেপ আপ ট্রান্সফরমার। আর যদি পাক সংখ্যা কমে যায় তার মানে ভোল্টেজও কমতেছে, সেক্ষেত্রে হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। দেখেন বুঝছেন কিনা, একদম সহজ, ক্লিয়ার কিনা? আমাদের এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে না, ঠিক আছে? সামারি যে লিখে দিলাম এখান থেকে কি আসবে বলো তো? এমসিকিউ আসবে। দেখো বাচ্চারা আমরা বুঝতে পারছি কিনা, বুঝতে পারলে হচ্ছে আমরা একটু সামনে আগাই। দেখেন ক্লিয়ার কিনা আমাদের এই পর্যন্ত? দেখো দেখো দেখো, জানাও একটু আমাকে। এটা কি আমাদের ক্লাস? হ্যাঁ অবশ্যই তোমাদের ক্লাস। জ্যামিতিক আলোক বিজ্ঞান কবে ভাই? জ্যামিতিক আলোক বিজ্ঞান এখনো দেরি আছে গো, মাত্র হচ্ছে আমরা চ্যাপ্টার 5 পড়তেছি, আমরা এরপর থার্মোডাইনামিক্স পড়বো। চ্যাপ্টার 5 শেষ হওয়ার পর কিন্তু আমরা থার্মোডাইনামিক্স পড়বো, তারপর হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞানটা। আমাদের ওইদিকে থার্মোডাইনামিক্সটা বাকি রয়ে গেছে, শুরু করছিলাম স্ট্যাটিক ইলেকট্রিসিটি দিয়ে, ঠিক আছে? দেখেন তো বুঝছেন কিনা? দাদা ওয়ার্কিং প্রিন্সিপালটা আরেকবার রিভাইজ করে দেন। হ্যাঁ অবশ্যই। দেখো ওয়ার্কিং প্রিন্সিপালটা হচ্ছে আরেকবার একটু বলে দিই, যদিও এই থিওরিটিক্যাল প্রশ্ন পরীক্ষায় আসা উচিত না, বাট দেখবা বইয়ের মধ্যে হচ্ছে লেখা আছে। ওকে, আমি পুরো ব্যাপারটা একটু বলি। এখান থেকে আমরা একটা ইনপুট কারেন্ট দিব, কারেন্টটা কিরকম? ভ্যারিয়েবল কারেন্ট। তাহলে যেহেতু ভ্যারিয়েবল কারেন্ট তার মানে কারেন্টের মান ক্রমাগত পরিবর্তন হচ্ছে। কারেন্টের মান যদি ক্রমাগত পরিবর্তন হয় তাহলে অবশ্যই ম্যাগনেটিক ফিল্ডের মানও ক্রমাগত পরিবর্তন হবে। কারণ যখন এরকম একটা কয়েলের মধ্যে দিয়ে বা অনেক পাক সংখ্যাওয়ালা একটা সলিনয়েডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, তার ভিতরে একটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় বা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়, এবং সেই চৌম্বক ক্ষেত্রের মান কমপ্লিটলি কারেন্টের উপর ডিপেন্ডেন্ট। তুমি কারেন্টের মান যত বাড়াবা চৌম্বক ক্ষেত্রের মান কি হবে? তত বাড়বে। তাহলে আমাদের কারেন্টের মান কখনো বাড়বে কখনো কমবে, আমরা একটু আগে দেখলাম এসি কারেন্ট কখনো বাড়ে কখনো কমে। তো যখন বাড়বে তখন ম্যাগনেটিক ফিল্ডও বড় হবে, যখন কমবে তখন ম্যাগনেটিক ফিল্ডও ছোট হবে। মানে সহজ কথা, কারেন্ট যদি চেঞ্জ হয়, যেটা হচ্ছে আর কি, কিন্তু কারেন্ট চেঞ্জই হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডও চেঞ্জ হবে, এবং ম্যাগনেটিক ফিল্ডের মান যদি চেঞ্জ হয় ম্যাগনেটিক ফ্লাক্সের মানও পরিবর্তন হবে। তার মানে এখানে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা উৎপন্ন হচ্ছে সেটা কি কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফ্লাক্স না, সেটা একটা পরিবর্তনশীল ম্যাগনেটিক ফ্লাক্স, ক্রমাগত পরিবর্তন হচ্ছে, এবং সেটা একটা কয়েলের মধ্যে দিয়ে অতিক্রম করতেছে। সো একটা পরিবর্তনশীল ম্যাগনেটিক ফ্লাক্স যখন কয়েলের মধ্যে দিয়ে অতিক্রম করে তখন সেই কয়েলের মধ্যে একটা ইএমএফ ইনডিউস হয় না? ফ্যারাডের প্রথম সূত্র, যে একটা কয়েলের মধ্যে দিয়ে অতিক্রমকারী ম্যাগনেটিক ফ্লাক্স যদি ক্রমাগত পরিবর্তন হয় তখন সেই কয়েলের মধ্যে ইএমএফ ইনডিউস হয়। সেটাই হয়েছে আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স অতিক্রম করতেছে, যেটা হচ্ছে ক্রমাগত পরিবর্তনশীল, এজন্য প্রাইমারি ওয়াইন্ডিং এর মধ্যে একটা ইএমএফ ইনডিউস হয়েছে, সেটাকে আমরা বলতেছি প্রাইমারি ওয়াইন্ডিং এর ইএমএফ। ওকে, এখন এই যে ম্যাগনেটিক ফ্লাক্স, আমরা জানি চৌম্বক বলরেখা কেমন? একটা বদ্ধ রেখা, তাই না? একটা লুপের মতো রেখা। চৌম্বক বলরেখা কি করে? একটা লুপ কমপ্লিট করে, পড়ছিলাম আমরা চ্যাপ্টার 4-এ। তাহলে এটা লুপ কমপ্লিট করবে কেমনে? এমনে এমনে করতো যদি এখানে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল না থাকতো। ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল চৌম্বক বলরেখাকে বাইরে যেতে দেয় না, সে কি করে? নিজের মধ্যে দিয়ে চৌম্বক বলরেখাকে পাস করায়। সো ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল যেটা করবে, বা আমরা এখানে হচ্ছে নর্মালি সফট আয়রন কোর ইউজ করি, সে যেটা করবে এই চৌম্বক বলরেখাকে নিজের মধ্যে দিয়ে পাস করাবে, এভাবে একটা লুপ কমপ্লিট করাবে। চৌম্বক বলরেখা সবসময় একটা লুপ কমপ্লিট করে, ঠিক আছে? সেভাবে যখন সে লুপটা কমপ্লিট করতেছে, এখানে তো তুমি আরো একটা তারের কুণ্ডলী লাগাই রাখছো, তাহলে তারের কুণ্ডলীর মধ্যে দিয়েও কি ম্যাগনেটিক ফ্লাক্স অতিক্রম করতেছে না? করতেছে। সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা কেমন? পরিবর্তনশীল ম্যাগনেটিক ফ্লাক্স। যখন এখান দিয়েও একটা পরিবর্তনশীল ম্যাগনেটিক ফ্লাক্স যাবে, এখানে একটা ইএমএফ ইনডিউস হবে না? অবশ্যই ইএমএফ ইনডিউস হবে। তাহলে এখানেও যদি ইএমএফ ইনডিউস হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ইনডিউসড ইএমএফ। এবং এই ইনডিউসড ইএমএফ গুলোর মান কেমনে বের করব? ফ্যারাডের প্রথম সূত্র, ফ্যারাডের দ্বিতীয় সূত্র। ইনডিউসড ইএমএফ হচ্ছে একটা কয়েলের মধ্যে দিয়ে অতিক্রমকারী টোটাল ফ্লাক্সের পরিবর্তনের হার। প্রাইমারি ওয়াইন্ডিং এর টোটাল ফ্লাক্স কত? ধরো একটা কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রমকারী ফ্লাক্স হচ্ছে ফাই, প্রাইমারি ওয়াইন্ডিং এর কুণ্ডলীর সংখ্যা বা পাক সংখ্যা হচ্ছে এনপি। তাইলে প্রাইমারি ওয়াইন্ডিং এর টোটাল ফ্লাক্স কত হবে? এনপি মাল্টিপ্লাইড বাই একটা পাকের ফ্লাক্স, ঠিক আছে? সেকেন্ডারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা কত হবে? এখানেও একটা পাকের মধ্যে দিয়ে অতিক্রমকারী ফ্লাক্স হচ্ছে ফাই, এখানে পাক সংখ্যা হচ্ছে এনএস। তাহলে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর টোটাল ফ্লাক্স হবে এনএস মাল্টিপ্লাইড বাই একটা পাকের ফ্লাক্স মানে ফাই, ঠিক আছে? তাহলে প্রাইমারি ওয়াইন্ডিং এর ইনডিউসড ইএমএফ কত হবে? এইটার যে টোটাল ফ্লাক্স সেটার পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে, দ্যাট মিন্স এনপি ইন্টু ডি ফাই বাই ডিটি।
ওকে, সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ইনডিউসড ইএমএফ কত হবে, এনএস ইন্টু ডি ফাই বাই ডিটি। তাহলে এই দুইটার রেশিও কত হবে, রেশিও হবে ইপি বাই ইএস ইজ ইকুয়ালস টু, এটা এখান থেকে ডি ফাই বাই ডিটি কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে এনপি বাই এনএস। এখান থেকে আমাদের ফর্মুলা চলে আসছে। তো আমরা বলতে পারি যদি প্রাইমারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা হয় কম এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা হয় বেশি, সেক্ষেত্রে এখানে যে ভোল্টেজটা ইনডিউসড হবে, এখানে তার চেয়ে বেশি ভোল্টেজ ইনডিউসড হবে। ঠিক আছে, আর যদি এখানে পাক সংখ্যা বেশি হয় আর ওখানে কম হয়, তাহলে এখানে যতটুকু ভোল্টেজ ইনডিউসড হবে ওখানে তার চেয়ে কম ভোল্টেজ ইনডিউসড হবে। দেখেন বুঝছেন কিনা, এই হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। সো আমরা ইন জেনারেল বলতে পারি আমাদের একটা ট্রান্সফরমারের যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা কি, তাড়িত চৌম্বক আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। কিসের মাধ্যমে একটা ট্রান্সফরমার কাজ করে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। দেখে বুঝতে পারছো কিনা, একদম সহজ, ক্লিয়ার কিনা আমাদের সবার। দেখো তো এখন কারো কোনো কনফিউশন আছে কিনা। ও মাই গড ভাই, শরীর ব্যথা, আরে খোদা। দেখেন, হ্যালো গুরু, হ্যালো, ক্লিয়ার, ওকে। প্রাইমারি ওয়াইন্ডিং এর বলরেখা উপরের দিকে গেল কেন, দেখো এই যেখানে আমি কারেন্টটা দিছি এই দিকে, তার জন্য। আবার একটু পরে কিন্তু বলরেখা নিচের দিকে যাবে। এটা কেমন কারেন্ট বলো তো, এসি কারেন্ট। তার মানে হচ্ছে কারেন্ট একটা হাফ সাইকেলে, এসি কারেন্টের ব্যাপারটা কি ছিল, একটা হাফ সাইকেলে যাবে একদিকে, তারপরের হাফ সাইকেলে যাবে আবার আরেক দিকে। ঠিক আছে, সো তুমি যদি একদম অ্যাকুরেটটা দেখতে চাও, একটা হাফ সাইকেলে কারেন্টটা এভাবে যাবে। কারেন্টটা যদি এভাবে যায়, সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কোন দিকে তৈরি হবে, এই যে এই দিক বরাবর তৈরি হবে। ওকে, তখন আমার বলরেখা যাচ্ছে এই দিকে। ঠিক পরের হাফ সাইকেলে কারেন্ট কিন্তু ডিরেকশন চেঞ্জ করবে, তখন কারেন্ট যাবে আবার এই দিকে। ঠিক আছে, তখন চৌম্বক বলরেখা কোন দিকে যাবে, আবার এই দিকে যাবে। সো একটা হাফ সাইকেলে চৌম্বক বলরেখা যাবে এই দিকে, আর একটা হাফ সাইকেলে চৌম্বক বলরেখা যাবে আবার এই দিকে। ক্রমাগত পরিবর্তন হইতে থাকবে, মানও চেঞ্জ হবে, ডিরেকশনও চেঞ্জ হবে। ঠিক আছে, দেখেন বুঝছেন কিনা। নাও অল ক্লিয়ার দাদা, হ্যাঁ বলেন বলেন। শুনো, আমি হচ্ছে জাস্ট একটু কি বলে, একটু হচ্ছে গরম পানি খেয়ে আসবো। আমার আসলে গলা ব্যথায় অবস্থা একদম খারাপ, আদারওয়াইজ ঠান্ডারও বাইরে যাবে, এসির মধ্যে থাকাটাই কষ্টকর হয়ে যাচ্ছে। আমাকে জাস্ট 2 মিনিট সময় দিবা তোমরা, মিনওয়াইল হচ্ছে এটা একটা বার রিভাইজ দিবা। আমি জাস্ট একটু গরম পানি খেয়ে আসবো, ঠিক আছে? 2টা মিনিট, আর ফোনটা হচ্ছে একটু চার্জে দিয়ে যাই। ওকে, কে যেন দাদা বলে ডাকছো, বলো কি বলবা বলে রাখো, আমি হচ্ছে জাস্ট একটু পানিটা খেয়ে হচ্ছে দেখতেছি। ও মাই গড।
নোট করছো সবাই ভালো মতো? এগুলো কিন্তু একটু ভালো মতো নোট করো, হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু যে বইয়ের লেখা থেকে বুঝবা না। এজন্য বারবার নোট করতে বলতেছি তোমাদেরকে, ঠিক আছে? নোট করতে হবে ভালো মতো, আদারওয়াইজ কিন্তু বই পড়ে বুঝবেন না, ঠিক আছে? নোট করো, ডিটেইলসে বলে দিচ্ছি সবকিছু, এগুলো কিন্তু লাগবে না, ঠিক আছে? আর অবশ্যই তারপর হচ্ছে বইটা একবার রিডিং করবা, দেখবা বইয়ের মধ্যে একটু কম লেখা আছে, বাট এখন আসলে বুঝতে পারবা যতটুকু ইনফরমেশন তোমাদের দেওয়া হয়েছে। আশা করি প্রবলেম ফেস করবা না। চলো, তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার, এই ফর্মুলা নিয়ে কারো কোনো কনফিউশন নাই? ওকে ভাইয়া, এবার আমরা চলে যাব হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপালই, এখনো শেষ হয় নাই। ওকে, এখন আমরা একটু কারেন্টের সাথে সম্পর্কটা দেখব। ওকে, সো আমরা প্রথমে একটু পড়াশোনা করব হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমার নিয়ে। আইডিয়াল ট্রান্সফরমার কি লেখো, আমাদের নিয়ে পড়াশোনা করা আইডিয়াল ট্রান্সফরমার, কারণ প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে আসলে অনেক রকম লস আছে। আমরা লসগুলো যদিও একটু দেখব, বাট তোমাদের বইয়ে আসলে ওইভাবে লস নিয়ে আলোচনা করা নাই, ঠিক আছে? বাট আমরা হচ্ছে একটু দেখব। আচ্ছা, আইডিয়াল ট্রান্সফরমার কি? আইডিয়াল যে কোনো কিছু মানেই হচ্ছে তার মধ্যে কোনো রকম লস নাই। সো আইডিয়াল ট্রান্সফরমার মানে হচ্ছে একটা লসবিহীন ট্রান্সফরমার, মানে যেখানে কোনো লস নাই। আচ্ছা, লস নাই মানে কি? লস নাই মানে হচ্ছে আমরা একক সময়ে ইনপুটে যতটুকু পাওয়ার দিব, আউটপুটে ঠিক ততটুকু পাওয়ারই পাবো। যদি এরকম হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে একটা আইডিয়াল ট্রান্সফরমার। তাহলে একটা আইডিয়াল ট্রান্সফরমার কখন হবে? যখন ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার সমান হবে, ঠিক আছে? ইনপুট পাওয়ার কি হবে? আউটপুট পাওয়ারের সমান হবে, আউটপুট পাওয়ারের সমান, তখন আমরা বলবো সেটাকে একটা আইডিয়াল ট্রান্সফরমার। যেমন তোমরা যখন চ্যাপ্টার 5 পড়ছিলা, মনে করে দেখো তো চ্যাপ্টার 5-এ তোমরা ইফিসিয়েন্সির ফর্মুলা শিখছিলা না? ইফিসিয়েন্সির ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার মাল্টিপ্লাইড বাই 100%, তাই না? এটা ছিল আমাদের ইফিসিয়েন্সির ফর্মুলা। তাহলে চিন্তা করো, একটা আইডিয়াল সিস্টেম, তার ইফিসিয়েন্সি কত? 100%। কেন? কারণ তার আউটপুট আর ইনপুট সমান হয়। তুমি ইনপুটে যতটুকু দিবা, আউটপুটে ঠিক ততটুকুই পাবা। যেমন তুমি একটা কুয়ার কথাই চিন্তা করো, বা একটা পাম্পের কথা চিন্তা করো। পাম্পের যে ম্যাথগুলো আমরা করতাম চ্যাপ্টার 5-এ, একটা পাম্পে তুমি যতটুকু ইনপুট দিচ্ছ, আউটপুটে ঠিক যদি ততটুকুই পাইতা, তুমি কি বলতা বলো তো? এই পাম্পের ইফিসিয়েন্সি 100%। আর তোমার ধরো বলে দিলে একটা পাম্পের ইফিসিয়েন্সি 80%, তার মানে কি? তুমি ইনপুটে যতটুকু দিচ্ছ, আউটপুটে তার 80% পাওয়ার পাচ্ছ, আর বাকি 20% লস হয়ে যাচ্ছে। সো একটা আইডিয়াল ট্রান্সফরমারের মধ্যে কোনো রকম লস নাই। দ্যাট মিনস আমরা ইনপুটে যতটুকু দিব, আউটপুটে ঠিক ততটুকুই পাবো। তাহলে একটা আইডিয়াল ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি কত? ইফিসিয়েন্সি হচ্ছে 100%, ঠিক আছে? ওকে, এখন একটা ট্রান্সফরমারের ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার কেমনে বের করব? ওকে, এখানে লেখা হচ্ছে ইনপুট, ঠিক আছে? এখানে লিখবা হচ্ছে আউটপুট। আচ্ছা, একটা ট্রান্সফরমারের ইনপুট ইনডিউসড ইএমএফ কত? প্রাইমারি ওয়াইন্ডিং এর ইএমএফ ইপি। প্রাইমারি ওয়াইন্ডিং কিন্তু ওই পাশেও থাকতে পারে, মানে সব সময় যে প্রাইমারি ওয়াইন্ডিং বাম পাশে থাকবে, সেকেন্ডারি ওয়াইন্ডিং ডান পাশে থাকবে এমন না। তুমি দেখবা তোমার যে সোর্সটা বা ইনপুট সোর্সটা, সেটা কোন পাশে লাগানো। ইনপুট সোর্স যদি এই পাশে লাগানো থাকে তাহলে এটা প্রাইমারি ওয়াইন্ডিং, ইনপুট সোর্স যদি ওই পাশে লাগানো থাকে তাহলে ওইটা প্রাইমারি ওয়াইন্ডিং। এবং অপর যেটা, যেখানে হচ্ছে ইনপুট সোর্স নাই, কোনো সোর্স নাই, ইনডিউসড ইএমএফ এর মাধ্যমে কারেন্টটা ফ্লো করতেছে, সেটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং, ঠিক আছে? তাহলে আমাদের যেটা প্রাইমারি ওয়াইন্ডিং, সেটার যে ভোল্টেজ বা সেটা যে ইনডিউসড ইএমএফ, সেটাই হচ্ছে আমাদের ইনপুট ইএমএফ, এবং সেটার যে কারেন্ট, সেটাই হচ্ছে আমাদের ইনপুট কারেন্ট। সিমিলারলি আমাদের আউটপুটে বা সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে যে ইএমএফটা ইনডিউসড হবে, সেটা হচ্ছে আমাদের আউটপুট ইএমএফ, এবং সেটার যে কারেন্টটা, সেটাই হচ্ছে আমাদের সেকেন্ডারি কারেন্ট। তাহলে বলো, তুমি ভোল্টেজ জানো, কারেন্ট জানো, ইনপুট পাওয়ার কেমনে বের করবা? ইনপুট পাওয়ার হবে হচ্ছে ইনপুট ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই ইনপুট কারেন্ট। ওকে, আউটপুট পাওয়ার কেমনে বের করবা? আউটপুট পাওয়ার হচ্ছে আউটপুট ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই আউটপুট কারেন্ট। ওকে, P ইজ ইকুয়ালস টু VI। পড়ে আসছি না চলতরিতের মধ্যে? একদম সহজ ফর্মুলা বৈদ্যুতিক ক্ষমতা বের করার জন্য। এখন একটা আইডিয়াল ট্রান্সফরমারের ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ার কি হয়? সমান হয়। তার মানে লিখতে পারি P ইন ইজ ইকুয়ালস টু P আউট। P ইন মানে কি বলো? EP মাল্টিপ্লাইড বাই IP। P আউট মানে কি বলো? ES মাল্টিপ্লাইড বাই IS। তাহলে আমরা বলতে পারি EP বাই ES ইজ ইকুয়ালস টু IS বাই IP, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ফর্মুলা। তবে এই ফর্মুলা কখন ভ্যালিড? এটা কি সবসময় অ্যাপ্লিকেবল? না, এটা শুধুমাত্র তখনই অ্যাপ্লিকেবল যখন তোমার ট্রান্সফরমার একটা আইডিয়াল ট্রান্সফরমার, বা যেখানে হচ্ছে তোমার ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি 100%। তাহলে এটার কন্ডিশন কি? এটা কখন অ্যাপ্লাই করা যাবে? যখন আমাদের ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি 100% হবে। এটা কিন্তু কোনো ইউনিভার্সাল ফর্মুলা না।
ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে সম্পর্কটা ট্রান্সফরমারের, যেটা আমরা বইয়ের মধ্যে পড়ি, এটা কোনো ইউনিভার্সাল ফর্মুলা না, এটা কোনো ইউনিভার্সাল ফর্মুলা না। এটা আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন আমার ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি হবে 100%। এখন বর্তমান যুগে যে ট্রান্সফরমারগুলো আছে এগুলোর ইফিসিয়েন্সি অনেক হাই, 90%-এর উপরে, 90%, 95%, 98%। বাট 100% ইফিসিয়েন্ট হওয়া তো আসলে একটা ডিভাইসের পক্ষে সম্ভব না, কারণ প্র্যাকটিক্যাল যে কোনো ডিভাইসে একটা মিনিমাম লস হইলেও থাকবে, ঠিক আছে? সো দেখা যায় এটা আসলে কোনো প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে তুমি কখনোই ইউজ করতে পারবা না, বাট তোমাদের বইয়ের যে ম্যাথগুলো সেখানে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো, খুব বেশি সমস্যা নাই, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা আরও জেনারেল একটা ফর্মুলা বের করতে পারি। কীরকম? দেখেন, আমাদের যে টার্নস রেশিও, এই যে এনপি বাই এনএস, ঠিক আছে, এনপি বাই এনএস, বা এটাকে বলা হয় এনপি ইস টু এনএস, এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সফরমারের টার্নস রেশিও। ওকে, পাক সংখ্যার অনুপাত। অনেক ক্ষেত্রে তোমাকে বলবে না, তোমাকে বলবে হচ্ছে ট্রান্সফরমারের টার্নস রেশিও 1:100, ঠিক আছে? এভাবে দিয়ে দিবে, আমি বলতেছি কীভাবে দিবে কোয়েশ্চেনে। প্রথমে লেখো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে টার্নস রেশিও। কি? টার্নস রেশিও। ধরো তোমাকে কোয়েশ্চেনে বললো যে একটা ট্রান্সফরমার আছে, তার টার্নস রেশিও হচ্ছে কত, 100:1। তার মানে কি? তার মানে হচ্ছে এনপি বাই এনএস এর মান হচ্ছে 100/1, ঠিক আছে? সব সময় এনপি বাই এনএস, ট্রান্স রেশিও মানেই হচ্ছে এনপি বাই এনএস। তোমাকে বললো টার্নস রেশিও কি, টার্নস রেশিও ইজ ইকুয়ালস টু 1:50। তার মানে কি এনপি বাই এনএস এর মান হচ্ছে 1/50। ওকে, সো টার্নস রেশিও যদি কখনো প্রশ্নে দিয়ে দেয়, তোমার বোঝা লাগবে এখানে এনপি বাই এনএস এর মান দিয়ে দিছে, এবং আমরা এখন চাই এই ফর্মুলাটাকে টার্নস রেশিওর মাধ্যমে প্রকাশ করতে। আচ্ছা দেখো তো, আমরা জানি না ইপি বাই ইএস ইজ ইকুয়ালস টু হোয়াট? ইপি বাই ইএস ইজ ইকুয়ালস টু এনপি বাই এনএস। সো ইপি বাই ইএসটা কিন্তু টার্নস রেশিওর সমান হয়, ঠিক আছে? আবার ইপি বাই ইএস সমান কি? আইএস বাই আইপি। সো এই হচ্ছে আমাদের ফর্মুলা। বুঝতে পেরেছেন? যদি আপনাকে কারেন্ট বের করতে বলে তখন এটা দিয়ে করবেন, যদি ভোল্টেজ বের করতে বলে তখন হচ্ছে এটা দিয়ে করবেন। ওকে, আর টার্নস রেশিও নরমালি আপনাকে কোয়েশ্চেনের মধ্যে দিয়েই দিবে। ওকে, তাহলে দেখো, প্রাইমারি ওয়াইন্ডিং এর ভোল্টেজ ডিভাইডেড বাই সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ভোল্টেজ, এটা হবে প্রাইমারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা ডিভাইডেড বাই সেকেন্ডারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা। কারেন্টের ক্ষেত্রে জিনিসটা উল্টা, সেকেন্ডারি ওয়াইন্ডিং এর কারেন্ট ডিভাইডেড বাই প্রাইমারি ওয়াইন্ডিং এর কারেন্ট হবে হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা ডিভাইডেড বাই সেকেন্ডারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা। ওকে, সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা আমাদের দরকার হবে। ক্লিয়ার গাইস? ঠিক আছে। আর ধরো একটা আইডিয়াল ট্রান্সফরমার না, যদিও এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসা উচিত না, কারণ তোমাদের বইয়ে যা আছে সবই হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমার, বাট স্টিল লেট সাপোজ তোমাকে বললো হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমার না, তখন কেমনে বের করবো? ধরো তোমাকে বলছে আইডিয়াল ট্রান্সফরমার না, ট্রান্সফরমার না, যদি না হয় তখন কেমনে করতে হবে? তখন হচ্ছে ইফিসিয়েন্সি দিয়ে করতে হবে। যদি আইডিয়াল ট্রান্সফরমার না হয়, তোমাকে আসলে বলেই দিবে ম্যাথের মধ্যে যে ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি 80%। কত? 80%। তার মানে ইফিসিয়েন্সি মানে কি? ইফিসিয়েন্সি মানে হচ্ছে আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। আউটপুট পাওয়ার মানে কি? ইএস ইন্টু আইএস। ইনপুট পাওয়ার মানে কি? ইপি ইন্টু আইপি। তখন এই দুইটার রেশিও হবে হচ্ছে 0.8। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে তখন আপনার ম্যাথটা করা লাগবে, বাট এরকম ম্যাথ আসার সম্ভাবনা কম, বাট স্টিল যদি আসে আপনি জানা থাকলে আসলে করে আসতে পারবেন। যেমন এখানে কি হচ্ছিল, এখানে হচ্ছে ইপি বাই ইএস, এটার মান হচ্ছিল এনপি বাই এনএস এর সমান, ঠিক আছে, বা ইপি বাই ইএস এর মানটা হচ্ছিল হচ্ছে আইএস বাই আইপির সমান। যদি আমার ইফিসিয়েন্সি 100% না হয়, ধরো 80%, 70%, 60%, যে কোনো কিছু দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে কি তুমি এটা লিখতে পারবা? এটা লিখতে পারবা না, এটা কিন্তু তখন ডিরেক্ট লেখা যাবে না। এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে তখন আপনার বসাইতে হবে। ঠিক আছে, ধরো তোমাকে বললো 80%, এখান থেকে হচ্ছে তোমাকে কারেন্ট বের করতে বলছে। ঠিক আছে, এখন তুমি জানো ইপি বাই ইএস সমান কত, এনপি বাই এনএস, তোমাকে ম্যাথে ধরো টার্নস রেশিও দিয়ে দিস। আচ্ছা দেখাই দিই, লেট সাপোজ এনার্জি লস আসতেছি আমি, ধরো তোমাকে এরকম কিছু একটা দিচ্ছে। কি দিচ্ছে? তোমারে বলছে একটা ট্রান্সফরমার আছে যেটা আইডিয়াল না, ঠিক আছে, আইডিয়াল না, এবং তোমাকে টার্নস রেশিও দিয়ে দিছে, তোমাকে প্রাইমারি ওয়াইন্ডিং এর কারেন্ট দিয়ে দিছে। কি দিছে? তোমাকে হচ্ছে গিভেন আছে টার্নস রেশিও, ওকে, ধরো বলছে 1:100, ঠিক আছে, তোমাকে বলছে হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং এর যে কারেন্ট, ঠিক আছে, আইপি, সেটা হচ্ছে ধরো 2 অ্যাম্পিয়ার। কত? 2 অ্যাম্পিয়ার। তোমাকে বলছে ইফিসিয়েন্সি হচ্ছে 50%। ওকে, প্রশ্ন করছে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর কারেন্ট কত। ওকে,
এখন তুমি যদি মনে করো যে ভাইয়া আমি এভাবে করব যে আইএস বাই আইপি ইজ ইকুয়ালস টু এনপি বাই এনএস, তাহলে ভাই আমার লাগবে আইএস হচ্ছে এনপি বাই এনএস মাল্টিপ্লাইড বাই আইপি। আমার তো এনপি বাই এনএস এর মান দেওয়াই আছে, টার্নস রেশিও 1/100 মাল্টিপ্লাইড বাই আইপি 2, তাহলে 0.02 অ্যাম্পিয়ার। না, ভুল, এভাবে ম্যাথ করা যাবে না। এভাবে তুমি তখনই করতে পারবা যখন হচ্ছে তোমার ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি 100%। যদি 100% না থাকে, যদি এরকম কিছু দিয়ে দেয়, তখন ম্যাথ কেমনে করব? এই জিনিসটা আবারও বলতেছি, পরীক্ষায় আসার সম্ভাবনা খুব কম, কারণ এটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া নাই বা এই টাইপের ম্যাথ বইয়ের মধ্যে নাই। বাট স্টিল যদি আসে, এই ম্যাথগুলো কেমনে করবো দেখো। প্রথম কথা, তোমাকে ট্রান্স রেশিও দিয়ে দিছে এনপি বাই এনএস, সেটা কত? 1/100। এনপি বাই এনএস মানে কি? ইপি বাই ইএস। ওকে, এতটুকু তো আমরা জানি, ঠিক আছে, এতটুকু আমরা লিখতে পারবো, এটা সবসময় খাটবে। এই ফর্মুলা সবসময় খাটবে, ইফিসিয়েন্সি 100% হোক, 60% হোক, 80% হোক, যা খুশি হোক না কেন, এটা সবসময় খাটবে, বাট কারেন্টেরটা খাটবে না। তাহলে আমরা কেমনে করবো দেখো, ইফিসিয়েন্সি বলে দিছে কত? 50%। ইফিসিয়েন্সি মানে কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট মাল্টিপ্লাইড বাই 100%। তার মানে 0.5। আউটপুট পাওয়ার মানে কি? ইএস ইন্টু আইএস। ইনপুট পাওয়ার মানে কি? ইপি ইন্টু আইপি। আমার কি লাগবে? আমার লাগবে আইএস, তাহলে আইএস সমান কত হবে? 0.5 ইন্টু ইপি ডিভাইডেড বাই ইএস মাল্টিপ্লাইড বাই হচ্ছে আইপি। ঠিক আছে, তাহলে এখানে আসবে হচ্ছে 0.5। ইপি বাই ইএস মানে কত? ইপি বাই ইএস মানে হচ্ছে এনপি বাই এনএস, ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই আইপি। আইপি কত? আইপি বা প্রাইমারি ওয়াইন্ডিং এর কারেন্ট হচ্ছে 2, তার মানে 0.02 মাল্টিপ্লাইড বাই 0.5, তার মানে 0.001 অ্যাম্পিয়ার, সরি 0.01 অ্যাম্পিয়ার। কত? 0.01 অ্যাম্পিয়ার। এইটা হবে হচ্ছে তখন অ্যান্সার। বুঝতে পেরেছেন? সো যদি আপনাকে আইডিয়াল ট্রান্সফরমার না দিয়ে এরকম ইফিসিয়েন্সিওয়ালা কোনো ট্রান্সফরমার দিয়ে দেয়, তখন কিন্তু ম্যাথ এইভাবে করা লাগবে। তাহলে আমরা একটা ইন জেনারেল ফর্মুলা এভাবে মাথায় রাখতে পারি এমসিকিউ এর জন্য। পরীক্ষায় যদি আসে ডিরেক্ট অ্যাপ্লাই করো না, রিটেন অ্যাপ্লাই করো না, এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারো যে এনপি বাই এনএস ইজ ইকুয়ালস টু ইপি বাই ইএস ইজ ইকুয়ালস টু ইফিসিয়েন্সি মাল্টিপ্লাইড বাই আইএস বাই আইপি। ওকে, এই হচ্ছে আমাদের ফর্মুলা। আচ্ছা, আমরা উল্টা লিখলাম, উল্টা লিখছি, 1/ইফিসিয়েন্সি হবে কি? 1/ইফিসিয়েন্সি মাল্টিপ্লাইড বাই আইএস বাই আইপি। এই হচ্ছে আমাদের ফর্মুলা, এটা মাথায় রাখতে পারো, ঠিক আছে? যেমন এই ফর্মুলা দিয়ে তুমি এই ম্যাথটা সরাসরি সলভ করতে পারতা। ধরো এই ম্যাথটা হচ্ছে এমসিকিউতে আসছে, তোমাকে টার্নস রেশিও দিয়ে দিছে, প্রাইমারি ওয়াইন্ডিং এর কারেন্ট দিয়ে দিছে, সেকেন্ডারি ওয়াইন্ডিং এর কারেন্ট বের করতে বলছে। তার মানে আমরা এনপি বাই এনএস এর মান জানি, আইপির মান আমরা জানি, ইফিসিয়েন্সির মান আমরা জানি, আমাদের কি লাগবে? আইএস এর মান। তাহলে আমরা ফর্মুলা কোনটুকু নিব? যদি এমসিকিউতে আসে, রিটেনে কিন্তু করা যাবে না, অনলি ফর এমসিকিউ। তাহলে আমরা নিব এনপি বাই এনএস ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই ইফিসিয়েন্সি আইএস বাই আইপি। আমার লাগবে কি? আমার লাগবে আইএস, তাহলে ইফিসিয়েন্সি ইন্টু এনপি বাই এনএস ইন্টু হচ্ছে আইপি। 0.5 ইন্টু 1/100 ইন্টু হচ্ছে 2, মানে 0.01 অ্যাম্পিয়ার। সলভড। তখন আর এত কিছু করাই লাগবে না, ঠিক আছে? সো আপনি চাইলে এই শর্টকাটটা একটু মাথায় রাখতে পারেন, বাট এটা কোথায় অ্যাপ্লাই করবেন? শুধুমাত্র এমসিকিউ এর জন্য, অনলি ফর এমসিকিউ। অন্য কোথাও কিন্তু অ্যাপ্লাই করলে কেটে দিবে, তখন কিন্তু কান্নাকাটি করলেও নাম্বার দিবে না, ঠিক আছে? পারবো, শিওর, কনফিউশন নাই। তাহলে যদি ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি 100% হয়, তখন ফর্মুলা হচ্ছে আমাদের এইটা, ইন জেনারেল ফর্মুলা। কই গেল? এই যে এইটা, ঠিক আছে? আর যদি 100% না হয়, তখন ফর্মুলা হচ্ছে এইটা। বাট এইটা আমরা ডিরেক্ট অ্যাপ্লাই করব না এমসিকিউ ছাড়া অন্য কোথাও। যদি রিটেনে কখনো আসে, এভাবে একটু বিস্তারিত করে দিয়ে আসবো, মনে থাকবে? ওকে, গুড। তাহলে ভাই আমরা মোটামুটি ট্রান্সফরমারের ফর্মুলা বুঝে গেছি। এখন হচ্ছে ট্রান্সফরমারের মধ্যে বিভিন্ন টাইপের লস, এনার্জি লসেস ইন ট্রান্সফরমার, এটা হচ্ছে আমরা পরের দিন পড়বো, ঠিক আছে? ট্রান্সফরমারের মধ্যে বিভিন্ন ধরনের লস হয়, 4 টাইপের লস হয়। হ্যাঁ, আমরা পরের দিন এগুলো নিয়ে একটু বিস্তারিত পড়বো নি, কারণ অনেকটা সময় লেগে যাবে। আমি হচ্ছে আজকে তোমাদের কিছু ম্যাথ করাই দিব। ওকে, 4 টাইপের এখানে লস হয়, আমি জাস্ট একটু বলে দিই। তুমি হচ্ছে এখানে ট্রান্সফরমারের মধ্যে বিভিন্ন রকম লস পাবা। যেমন একটা পাবো হচ্ছে কোর লস, ঠিক আছে? কোরের মধ্যে একটা লস হবে, সেটাকে আমরা বলি হচ্ছে কোর লস, ঠিক আছে? সেকেন্ড যেটা হচ্ছে, বা এটাকে অনেক ক্ষেত্রে হচ্ছে এডি কারেন্ট লসও বলা হয়। কি বলা হয়? এডি কারেন্ট লস। ওকে, দেন তুমি পাবা হচ্ছে হিস্টেরেসিস লস।
হ্যাঁ, এখানে যে হিস্টেরেসিস লুপের ব্যাপারটা আসবে, হিস্টেরেসিস লস। সো পরের দিন একবার হিস্টেরেসিস লুপটা দেখাইছো, ঠিক আছে? কি হচ্ছিল বলো তো, একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল বারবার ম্যাগনেটাইজ হচ্ছিল, ডিম্যাগনেটাইজ হচ্ছিল, বিপরীত দিকে ম্যাগনেটাইজ হচ্ছিল, আবার ডিম্যাগনেটাইজ হচ্ছিল। এখানেও সেম হবে। এখানে কি আমরা কোর হিসাবে একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল ইউজ করছি না? এটাও বারবার ম্যাগনেটাইজ হবে, ডিম্যাগনেটাইজ হবে, আবার বিপরীত দিকে ম্যাগনেটাইজ হবে, সেম কাহিনী হবে। এবং যখন একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালকে তুমি হিস্টেরেসিস লুপের আন্ডারে নিয়ে যাবা, তখন কি হিস্টেরেসিস লস হবে না, ওই যে ভিতরের ক্ষেত্রফলের সমানুপাতিক লসটা হইতো। সো আমরা ট্রান্সফরমারের মধ্যে সেই হিস্টেরেসিস লসটা দেখতে পারবো। বলছিলাম তোমাদেরকে হিস্টেরেসিস লুপের কিন্তু গুরুত্ব আছে, এটাই ট্রান্সফরমারের মধ্যে দেখতে পারবা। দেন হচ্ছে তুমি পাবা কপার লস। কি পাবা? কপার লস। তারের মধ্যে যে লসটা হবে, ট্রান্সফরমারে কিন্তু তার ব্যবহার করছে না উইন্ডিংয়ে। উইন্ডিংয়ে যখন কারেন্ট ফ্লো করবে বা তারের মধ্যে যখন কারেন্ট ফ্লো করে, তখন সেখানে লস হয় না? অবশ্যই লস হয়। এবং আরও একটা লস আমরা পাবো, সেটা হচ্ছে লিকেজ ফ্লাক্স। কি? লিকেজ ফ্লাক্স। বুঝছো? এগুলো আমরা পরের দিন পড়াশোনা করবো বিস্তারিত। আজ হচ্ছে ম্যাথ করি। আমরা যখন বুয়েটে 1-2-তে ছিলাম, 1-2-তে ছিলাম মানে হচ্ছে লেভেল 1 টার্ম 2, মানে হচ্ছে ফার্স্ট ইয়ার, এগুলো পরে পড়তেছি, ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার। এটা কি অনুধাবন না? আচ্ছা, এগুলো পরে দেখবো, পরের দিন দেখবো। আজকে হচ্ছে একটু ম্যাথ করাবো আমি। যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে ছিলাম, আমাদের হচ্ছে এই ম্যাগনেটিজমের উপর একটা কোর্স ছিল, ঠিক আছে? পুরা জাস্ট ম্যাগনেটিজমের উপর একটা কোর্স ছিল। তাহলে চিন্তা করো, এই জিনিসটাকে হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে নিয়ে আসছে দুইটা চ্যাপ্টার, ঠিক আছে? জাস্ট ছোট্ট ছোট্ট দুইটা চ্যাপ্টার, একটা চ্যাপ্টার তাও একটু বড়, আর একটা চ্যাপ্টার তুলনামূলক ছোট। আমাদের হচ্ছে স্পেশালি এই চ্যাপ্টার 5 যেটা, মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এইটার উপর একটা কোর্সই ছিল পুরাপুরি। তার মানে টপিকটা কিন্তু এত ছোট না, এখানে অনেক কিছু আছে। আমরা হচ্ছে জাস্ট উপর দিয়ে পড়ে যাচ্ছি। তাও আমি চেষ্টা করতেছি একটু ভিতরে ঢুকে বলার জন্য, বাট জিনিসগুলো কিন্তু এখানেই সীমাবদ্ধ না, আরও বিস্তারিত আলোচনা আছে। যখন পরবর্তীতে তোমরা ট্রিপলি নিয়ে পড়াশোনা করবা, যারা করবা তারা হচ্ছে আরও বিস্তারিত জানতে পারবা, এবং জিনিসগুলো খুব ইন্টারেস্টিং। ইনফ্যাক্ট আমাদের 2-1-এ হচ্ছে ট্রান্সফরমারের উপর একটা কোর্স ছিল, জাস্ট ট্রান্সফরমারের উপরে, ঠিক আছে? যাক, এগুলো আসলে অনেক ডিটেলস আলোচনা। আসেন আমরা একটু ম্যাথ করি। ম্যাথ দেখলে হচ্ছে আপনি আসলে বুঝতে পারবেন যে ম্যাথগুলো আপনি কিভাবে ডিল করবেন। চলো, 1 নাম্বার ম্যাথ কি বলছে। একটা আরোহী ট্রান্সফরমারে 200 ভোল্ট সরবরাহ করে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া গেল। ওকে, কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1:10, ওই যে ট্রান্স রেশিও দিয়ে দিছে, হলে ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ এবং বহি ক্ষমতা নির্ণয় করো। তাহলে দেখো, আমরা একটা ট্রান্সফরমারে 200 ভোল্ট সরবরাহ করছি, তার মানে এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ বা প্রাইমারি ওয়াইন্ডিং এর ইএমএফ, সেটা কত? 200 ভোল্ট। এবং আমরা কারেন্ট পাইছি 4 অ্যাম্পিয়ার। কারেন্ট পাইছি 4 অ্যাম্পিয়ার মানে কি? কোথায় পাইছি? এই কারেন্টকে আমরা সরবরাহ করছি প্রাইমারি ওয়াইন্ডিং এ, যেটা দেখা যাচ্ছে সেটা তো আমরা সরবরাহ করতেছি, পাইতেছি কোথায়? সেকেন্ডারি ওয়াইন্ডিং এ। তার মানে 4 অ্যাম্পিয়ার কারেন্ট পাইছি বা তড়িৎ প্রবাহ পাইছি, মানে এটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর কারেন্ট 4 অ্যাম্পিয়ার, ঠিক আছে? টার্নস রেশিও দিয়ে দিছে 1:10, তার মানে NP/NS যেটা, সেটার মান হচ্ছে 1/10। কি বলছে? বলছে মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ মানে প্রাইমারি ওয়াইন্ডিং এর কারেন্ট আইপির মান বের করতে বলছে। আচ্ছা, এখানে কি ট্রান্সফরমারের ইফিসিয়েন্সির ব্যাপারে কিছু বলা আছে? বলা নাই। তাহলে ধরে নিব আমরা এটা একটা আইডিয়াল ট্রান্সফরমার বা ইফিসিয়েন্সি 100%। সেক্ষেত্রে আমাদের আইএস দেওয়া আছে, NP/NS দেওয়া আছে, আইপির মানটা বের করতে বলছে। কেমনে করবা? IS/IP is equals to NP/NS. দ্যাট মিনস আইপি হবে NS/NP মাল্টিপ্লাইড বাই IS। NP/NS হচ্ছে 1/10, তাহলে NS/NP কত হবে? 10। IS এর মান কত হবে? 4। তাহলে IP কত হবে? 40 অ্যাম্পিয়ার। বুঝছো? সহজ। সেকেন্ডে কি বলছে? বহি ক্ষমতা নির্ণয় করো। কি? আউটপুট পাওয়ার বের করো। আচ্ছা, আউটপুট পাওয়ার বের করার জন্য তোমার লাগবে হচ্ছে আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্ট। দেখো, আমাদের কাছে আউটপুট কারেন্ট আছে, বাট আউটপুট ভোল্টেজ তো নাই। তাহলে আমরা কি করতে পারি? প্রথমে আউটপুট ভোল্টেজটা বের করতে পারি, দেন হচ্ছে আউটপুট ভোল্টেজকে আউটপুট কারেন্ট দিয়ে গুণ করে দিতে পারি। অথবা তুমি আরো সহজে করতে পারো। আরো সহজ বুদ্ধি কি হইতে পারে? দেখো, এটা একটা আইডিয়াল ট্রান্সফরমার না? যদি আইডিয়াল ট্রান্সফরমার হয়, আউটপুট ক্ষমতা কি ইনপুট ক্ষমতার সমান হবে না? অবশ্যই সমান হবে। ইনপুট ক্ষমতা কত? ইনপুট ক্ষমতা হচ্ছে ইপি ইন্টু আইপি। কেন এটা করলেন? কারণ ইপির মান এবং আইপির মান অলরেডি তুমি বের করে রাখছো, এটা বসাই দিলেই হয়ে যাচ্ছে। ইপির মান কত? ইপির মান হচ্ছে 200। আইপির মান কত? এটা হচ্ছে 40। তার মানে আসবে হচ্ছে 8000 ওয়াট বা 8 কিলোওয়াট। এইটাই হচ্ছে ওর ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার দুইটাই। কারণ একটা আইডিয়াল ট্রান্সফরমারের ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার সমান হয়।
সহজ ভাই, ট্রান্সফরমারের ম্যাথ হচ্ছে খুবই সহজ। ঠিক আছে, পারবো। আগেই তো বলছিলাম এই পুরো চ্যাপ্টারের ম্যাথই সহজ, চ্যাপ্টার 5-এ কোনো কঠিন ম্যাথ নাই। আমরা হচ্ছে ভয়ে পড়ি না, টপিকগুলো দেখে অনেক কমপ্লেক্স মনে হয়, এর জন্য আমরা ভয়েই পড়ি না, বাট অনেক সহজ এবং ম্যাথ তো খুবই সহজ। প্রথম ম্যাথ বুঝে গেছি, ওকে, এবার আসো সেকেন্ড ম্যাথ। দেখো সেকেন্ড ম্যাথটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেকেন্ড ম্যাথটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কি বলছে, একটা আরোহী ট্রান্সফরমার মানে হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, 200 ভোল্ট হতে 2000 ভোল্ট পাওয়া গেল। তার মানে 200 ভোল্ট আমরা দিছি, 2000 ভোল্ট আমরা পাইছি। তার মানে ইনপুটের যে ইএমএফ সেটা হচ্ছে, বা প্রাইমারি ওয়াইন্ডিং এর যে ইএমএফ সেটা হচ্ছে 200, আর সেকেন্ডারি ওয়াইন্ডিং এর যে ইএমএফ সেটা হচ্ছে 2000। বলছে যদি মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 300 হয় এবং রোধ 0.5 ওম হয় কার, মুখ্য কুণ্ডলীর, তাহলে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এবং রোধ কত হবে? মাথা খাটাইতে হবে কিন্তু, ঠিক আছে। দেখো প্রথমটা আসলে খুব সহজ, তোমাকে ইনপুটের বা প্রাইমারি ওয়াইন্ডিং এর ভোল্টেজ দিয়ে দিছে সেটা হচ্ছে 200, সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ভোল্টেজ দিয়ে দিছে 2000। ওকে, তোমাকে বলছে প্রাইমারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা মানে হচ্ছে এনপি, সেটা কত, 300, এনএস বের করতে বলছে। এটার জন্য আসলে ম্যাথ করারও দরকার নাই। তুমি দেখো তো ভোল্টেজ কয় গুণ হয়েছে, 10 গুণ হয়েছে, তাহলে পাক সংখ্যাও 10 গুণ হবে, মানে 3000 হবে অ্যান্সার। তাও যদি তুমি ম্যাথ করে করতে চাও তাতেও কোনো সমস্যা নাই। দেখো ইপি বাই ইএস ইজ ইকুয়ালস টু এনপি বাই এনএস। কিসের মান লাগবে, এনএস এর মান লাগবে। তার মানে এনএস হবে হচ্ছে ইএস বাই ইপি মাল্টিপ্লাইড বাই এনপি। ইএস এর মান কত, 2000, ইপির মান কত, 200, ঠিক আছে, এবং এনপির মান কত, 300, তার মানে হবে হচ্ছে 3000। সলভড, সহজ একদম। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। নর্মালি এই টাইপের কোয়েশ্চেন হচ্ছে তুমি খুব বেশি পাবা না, বাট এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা কি, দেখো আমাদেরকে বলছে ইনপুটের যে রোধ মানে হচ্ছে আরপি, প্রাইমারি ওয়াইন্ডিং, তার না, তারের কি একটা রোধ থাকবে না, অবশ্যই থাকবে, সেটা হচ্ছে 0.5 ওম। কত, 0.5 ওম। প্রশ্ন করছে আউটপুটের রোধ কত হবে, এটা কেমনে বের করবা? দেখো এটা বের করার হচ্ছে মাল্টিপল ওয়ে আছে। প্রথম কথা হচ্ছে, যেহেতু এটা একটা আইডিয়াল ট্রান্সফরমার, ইফিসিয়েন্সির ব্যাপারে কিছু বলে নাই, তার মানে আউটপুট পাওয়ার এবং ইনপুট পাওয়ার কি হবে, অবশ্যই সমান হবে। ওকে, পাওয়ার কেমনে ক্যালকুলেট করে, বিভিন্নভাবে ক্যালকুলেট করতে পারো। আইআর দিয়ে, আইআর বলতেছি, আই স্কোয়ার্ড আর দিয়ে করতে পারো, ভিআই দিয়ে করতে পারো, ভি স্কোয়ার্ড বাই আর দিয়ে করতে পারো। বাট আমরা কোনটা ব্যবহার করব? প্রথম কথা, তোমার বের করা লাগবে কি, তোমার বের করা লাগবে হচ্ছে রোধ, তাই না? তার মানে তোমার এমন একটা তৈরি বৈদ্যুতিক পাওয়ারের ফর্মুলা ব্যবহার করা লাগবে যেখানে রোধ আছে। দুইটা ফর্মুলা আছে এমন, একটা হচ্ছে আই স্কোয়ার্ড আর, আর একটা হচ্ছে ভি স্কোয়ার্ড ডিভাইডেড বাই আর। ওকে, আচ্ছা, ভি এবং আই মানে ব্যাপারটা হচ্ছে তুমি বের করবা কি, তুমি বের করবা হচ্ছে রোধ। ওকে, সো আমার কাছে ফর্মুলা আছে হচ্ছে পি ইজ ইকুয়ালস টু ভিআই, পি ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার্ড আর এবং পি ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার্ড ডিভাইডেড বাই আর। সো আমি এমন একটা ফর্মুলা ব্যবহার করব বৈদ্যুতিক ক্ষমতার যেখানে আর আছে, কারণ আমার আর এর মান বের করা লাগবে। ভিআই ব্যবহার করে আমার কি লাভ, আমার তো এখানে আর নাই, আমার তো বের করা লাগবে আর। তার মানে আইদার আমি ভি স্কোয়ার্ড বাই আর এটা ইউজ করব, অথবা আই স্কোয়ার্ড আর ইউজ করব। এখন এই ফর্মুলা আমার প্রাইমারি ওয়াইন্ডিং এর জন্য ব্যবহার করতে হবে, আবার সেকেন্ডারি ওয়াইন্ডিং এর জন্য ব্যবহার করতে হবে। মানে ইনপুটের জন্য ব্যবহার করা লাগবে, আউটপুটের জন্য ব্যবহার করা লাগবে। দেখো তো ইনপুট আর আউটপুট মানে প্রাইমারি আর সেকেন্ডারির কোন ইনফরমেশন তোমার জানা আছে? তোমার কি দুইটার ভোল্টেজ জানা আছে নাকি দুইটার কারেন্ট জানা আছে? যদি দুইটার ভোল্টেজ জানা থাকে তুমি এটা ব্যবহার করবা, যদি দুইটার কারেন্ট জানা থাকে তুমি এটা ব্যবহার করবা, রেজাল্ট সেমই আসবে। দেখো আমরা জানি হচ্ছে দুইজনের ভোল্টেজ, আমরা কিন্তু দুইজনের কারেন্ট জানি না। আইদা তোমার এখন তাহলে কারেন্টের মান বের করা লাগবে, কারেন্টের মান তো কোশ্চেনে দেওয়া নাই, কি দরকার কারেন্টের মান বের করার? ভোল্টেজের ফর্মুলা ব্যবহার করো। আউটপুট পাওয়ার কত হবে বলো, আউটপুট যে ভোল্টেজ ডিভাইডেড বাই আউটপুট রোধ, ভি স্কোয়ার্ড বাই আর ইউজ করতেছি। আর ইনপুট পাওয়ার কি হবে, ইনপুটের যে ভোল্টেজ তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই ইনপুট রোধ। আমাদেরকে ইনপুট রোধ দেওয়া আছে, বের করতে বলছে হচ্ছে আউটপুট রোধ, তার মানে আর এস এর মানটা বের করতে হবে। তাহলে আর এস হবে ইএস বাই ইপি তার উপর হোল স্কোয়ার্ড মাল্টিপ্লাইড বাই আরপি। বুঝছো, একদম সহজ, মানে কঠিন কিছু না, এগুলো তুমি আগে পড়েই আসছো চলতরিতের মধ্যে, জাস্ট ইমপ্লিমেন্ট করা লাগবে। দেখো ইএস কত, ইএস হচ্ছে 2000, কত 2000, ইপি কত, ইপি হচ্ছে 200 তার উপর স্কোয়ার মাল্টিপ্লাইড বাই আরপি কত, আরপি হচ্ছে ইনপুটের রোধ সেটা হচ্ছে 0.5, তাহলে এখানে আসবে 10 তার উপর স্কোয়ার, তার মানে হচ্ছে 100 ইন্টু 0.5 মানে হচ্ছে 50 ওম। বুঝছো, এটাই হবে হচ্ছে আমাদের আউটপুটের রোধ। ক্লিয়ার গাইস? বা সেকেন্ডারি ওয়াইন্ডিং এর রোধ হবে 50 ওম। সেকেন্ডারি ওয়াইন্ডিং এ কি তার আছে না? তার তো আছে, সেটা রোধ হবে 50 ওম।
বুঝে গেছি, ক্লিয়ার, একদম সহজ আছে না ম্যাথগুলা, অনেক সহজ। আসো নেক্সট 3 নাম্বার ম্যাথ। দেখো 3 নাম্বার ম্যাথে কি বলছে, এই যে পাওয়া গেছে। 3 নাম্বার ম্যাথে কি বলেছে, 90% কর্মদক্ষতা। সো এখন কিন্তু আপনি আর কারেন্টের ওই ফর্মুলা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন না। বলছে 90% কর্মদক্ষতার একটা ট্রান্সফরমারের প্রাথমিক ভোল্টেজ মানে প্রাইমারি ওয়াইন্ডিং এর ভোল্টেজ ইপি ইজ ইকুয়ালস টু 110 ভোল্ট এবং ইনপুট ক্ষমতা হচ্ছে 5 কিলোওয়াট। গৌণকুণ্ডলীর ভোল্টেজ 220 ভোল্ট হলে প্রাথমিক এবং গৌণকুণ্ডলীর প্রবাহ কত হবে, মানে দুইজনেরই কারেন্ট বের করা লাগবে। ঠিক আছে, আমরা কি কি জানি একটু লেখা নিই। প্রথমত আমরা জানি ইপি প্রাইমারি ওয়াইন্ডিং এর ভোল্টেজ সেটা হচ্ছে 110 ভোল্ট। ঠিক আছে, আমরা প্রাইমারি ওয়াইন্ডিং এর বা ইনপুটের যে পাওয়ারটা সেটা জানি, ইনপুট পাওয়ার সেটা হচ্ছে 5 কিলোওয়াট মানে হচ্ছে 5000 ওয়াট। ঠিক আছে, আমরা জানি গৌণকুণ্ডলীর ভোল্টেজ মানে হচ্ছে ইএস 220 ভোল্ট। আমরা জানি ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি 90% বা 0.9। এখান থেকে আমার বের করা লাগবে দুইটা ওয়াইন্ডিং এর কারেন্ট। আচ্ছা দেখেন আমার ইনপুট পাওয়ারটা কি হবে, ইনপুট পাওয়ার হবে হচ্ছে ইনপুট ভোল্টেজ ইনটু ইনপুট কারেন্ট, মানে প্রাইমারি ওয়াইন্ডিং এর ভোল্টেজ ইনটু প্রাইমারি ওয়াইন্ডিং এর কারেন্ট। সো এখান থেকে আমরা প্রাইমারি ওয়াইন্ডিং এর কারেন্ট বের করে ফেলতে পারবো, আইপি ইজ ইকুয়ালস টু ইনপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইপি। ঠিক আছে, ইনপুট ভোল্টেজ কত, ইনপুট ভোল্টেজ বলতেছি, ইনপুট পাওয়ার ডিভাইডেড বাই ইপি। ইনপুট পাওয়ার কত 5000 ডিভাইডেড বাই ইপি কত, ইপি হচ্ছে 110, তার মানে 500 ডিভাইডেড বাই 11 অ্যাম্পিয়ার। বুঝতে পারছেন, 50-এর চেয়ে একটু কম হবে আর কি। ক্লিয়ার? এবার আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে সেকেন্ডারির কারেন্ট। সেটা কেমনে বের করব, সেকেন্ডারির কারেন্ট বের করার জন্য তোমার আউটপুট পাওয়ার লাগবে। আউটপুট পাওয়ার কেমনে বের করবা, খুবই সহজ, ইফিসিয়েন্সি ইজ ইকুয়ালস টু আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। তাহলে আউটপুট পাওয়ার কত হবে, ইফিসিয়েন্সি মাল্টিপ্লাইড বাই ইনপুট পাওয়ার। ইফিসিয়েন্সি হচ্ছে 0.9 এবং ইনপুট পাওয়ার কত 5000 ওয়াট, তার মানে হচ্ছে 4500 ওয়াট। আউটপুট পাওয়ার মানে কি, আউটপুট পাওয়ার মানে হচ্ছে আউটপুট ভোল্টেজ ইনটু আউটপুট কারেন্ট 4500। আমার লাগবে আউটপুট কারেন্ট, সেটা হবে 4500 ডিভাইডেড বাই আউটপুট ভোল্টেজ মানে 220। তাহলে 4500 ডিভাইডেড বাই 220 মানে হচ্ছে 450 বাই 22 মানে হচ্ছে 225 ডিভাইডেড বাই 11 অ্যাম্পিয়ার। বুঝছো, একদম সহজ। এগুলো কি কঠিন বলো তো? না, একদম পিওর ম্যাথমেটিক্স, জাস্ট ম্যাথ করা লাগবে। কোনো নতুন ফর্মুলা তুমি পাইছো ম্যাথ করার সময়? না, ওই সেম ফর্মুলা, কিন্তু এখানে কোনো নতুন ফর্মুলাই নাই, ওই একই ফর্মুলা তোমার বারবার অ্যাপ্লাই করা লাগবে। জাস্ট কেয়ারফুল থাকবা, এখানে কি তোমাকে ইফিসিয়েন্সি দিয়ে দিছে নাকি দেয় নাই। যদি ইফিসিয়েন্সি দিয়ে দেয় তাহলে এই ম্যাথটা যেভাবে করলাম সেভাবে করতে হবে, আর যদি না দিয়ে দেয় আগের দুইটা যেভাবে করছি সেভাবে করা লাগবে। ঠিক আছে, মানে সহজ কথা, ইফিসিয়েন্সি না দিয়ে দিলে তুমি ইনপুট পাওয়ার সমান আউটপুট পাওয়ার লিখতে পারবা, আর দিয়ে দিলে লিখতে পারবা না। আউটপুট পাওয়ার সমান লিখতে হবে ইফিসিয়েন্সি মাল্টিপ্লাইড বাই হচ্ছে ইনপুট পাওয়ার। ঠিক আছে, সহজ, কঠিন কিছু না। পারবো? আসো আরো একটা ম্যাথ করি, তাইলেই কমপ্লিট। কি বলছে, এটা সহজ। একটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 50, ভোল্টেজ হচ্ছে 200, এর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 100 হলে ভোল্টেজ কত? কি প্রশ্ন ভাই, এটা বেশি সহজ। এগুলো এমসিকিউতে আসবে, এগুলো কখনো রিটেনে আসবে না। এই টাইপের প্রশ্ন রিটেনে আসবে না। এনপি দেওয়া আছে 50, ইনপুট ভোল্টেজ দেওয়া আছে 200, মানে প্রাইমারি ওয়াইন্ডিং এর ভোল্টেজ। তোমাকে বলছে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে কত 100। তাহলে বলো পাক সংখ্যা কয় গুণ হয়েছে, দ্বিগুণ হয়েছে। ভোল্টেজ কি হবে, অবশ্যই দ্বিগুণ হবে। ইএস ইজ ইকুয়ালস টু হোয়াট, ইএস বাই ইপি হবে হচ্ছে এনএস বাই এনপি, তার মানে ইএস হবে এনএস বাই এনপি মাল্টিপ্লাইড বাই ইপি, মানে হচ্ছে 2 ইন্টু 50 মানে 100 ভোল্ট। ওকে, এখন যদি তোমাকে এখানে বলে দিত ইফিসিয়েন্সি 50%, তখন কি হইতো? কিছুই হইতো না, কারণ ইফিসিয়েন্সি চেঞ্জ হওয়ার সাথে এই ফর্মুলার কোনো সম্পর্ক নাই। এই ফর্মুলা সবসময় খাটবে। ভোল্টেজ বা ইনডিউসড ইএমএফ আর হচ্ছে পাক সংখ্যার মধ্যে যে সম্পর্ক, এটার সাথে ইফিসিয়েন্সির কোনো সম্পর্ক নাই। ইফিসিয়েন্সির সম্পর্ক হচ্ছে আউটপুট পাওয়ারের সাথে, আউটপুট কারেন্টের সাথে। ইনডিউসড ইএমএফ এর সাথে বা সেকেন্ডারি ওয়াইন্ডিং এ যে ইনডিউসড ইএমএফ, তার সাথে ইফিসিয়েন্সির কোনো সম্পর্ক নাই। সো এখানে যদি ইফিসিয়েন্সি দিয়েও দিত, দ্য রেজাল্ট উড হ্যাভ বিন সেম।
দেখেন বুঝছেন কিনা, যদি বুঝে থাকেন আমাদের ট্রান্সফরমারের ম্যাথ হচ্ছে কমপ্লিট। পরবর্তী দিনে আমরা এখান থেকে একটা অনুধাবনমূলক প্রশ্ন দেখব, যেটার অ্যান্সার আই গেস তোমরা অলরেডি করতে পারবা, বাট স্টিল এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাসায় একটু চিন্তা করবা, আমি একবার বলছিও যদিও এটার অ্যান্সারটা, তাও তোমরা একটু চিন্তা করবা। ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী ডিসি উৎসের পরিবর্তে এসি উৎসের সাথে যুক্ত করা হয় কেন? মানে আমাদের যে প্রাইমারি ওয়াইন্ডিংটা ছিল সেখানে আমরা কি কানেক্ট করতেছিলাম? এসি ভোল্টেজ। কেন কেন ডিসি ভোল্টেজ কানেক্ট করতেছিলাম না? বা ডিসি ভোল্টেজ কানেক্ট করলে কি হবে সেটা হচ্ছে আপনার ব্যাখ্যা করা লাগবে। সো এটা হচ্ছে আপনাদের হোম ওয়ার্ক। এ বাদে ট্রান্সফরমারের মধ্যে 4 রকমের লস হয়, সেটা নিয়ে হচ্ছে আমরা একটু পড়াশোনা করব নেক্সট ডেতে, যদি আপনারা এই ম্যাথগুলা বুঝে থাকেন। আর কারো যদি কোনো ম্যাথ বুঝতে কনফিউশন হয় জানাও, বুঝাই দিচ্ছি। দেখো ম্যাথগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে? দাদা আপনাকে ইনবক্স করছি, একটু চেক করিয়েন। ঠিক আছে, ইনবক্স আসলে চেক করা হয় খুব কম, বাট তাও হচ্ছে চেক করবনি। ঠিক আছে, দেখো ম্যাথগুলা বুঝতে পারছো কিনা? ও মাই গড ভাই রে ভাই। আচ্ছা দেখো বুঝছেন কিনা, বুঝলে হচ্ছে কমপ্লিট। আমি আবারও বলতেছি, এখানে 2 নাম্বার ম্যাথ আর 3 নাম্বার ম্যাথ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, 2 নাম্বার ম্যাথ যেখানে তোমাকে রোধ বের করতে বলা হয়েছে। আচ্ছা যদি এখানে ইফিসিয়েন্সি দিয়ে দিত, লেটস সাপোজ তোমাকে এই ম্যাথের মধ্যে ইফিসিয়েন্সি দিয়ে দিচ্ছে, তখন কি করতে বলো তো? তখন হচ্ছে এখানে জাস্ট ইফিসিয়েন্সিটা গুণ হইতো। আউটপুট পাওয়ার ইজ ইকুয়ালস টু ইনপুট পাওয়ার লিখতে পারতাম না, আউটপুট পাওয়ার সমান লেখা লাগতো ইফিসিয়েন্সি মাল্টিপ্লাইড বাই ইনপুট পাওয়ার। সো তখন এখানে জাস্ট ইফিসিয়েন্সিটা গুণ হয়ে থাকতো, রেজাল্ট যেটা আসতো সেটাই। ঠিক আছে, মনে থাকে যেন। হ্যাঁ, সো এই ম্যাথড যদি ইফিসিয়েন্সি দিয়ে আসে আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। জাস্ট মাথায় রাখবা ইফিসিয়েন্সি 100% হইলে তুমি আউটপুট পাওয়ার সমান ইনপুট পাওয়ার লিখতে পারতেছো, তারপর তুমি যা খুশি করো, মানে জাস্ট মানগুলো বসায় যাও। আর যদি ইফিসিয়েন্সি 100% না হয়ে অন্য কিছু হয়, তখন জাস্ট তোমার লেখা লাগবে আউটপুট পাওয়ার সমান ইফিসিয়েন্সি মাল্টিপ্লাইড বাই ইনপুট পাওয়ার। সেক্ষেত্রে জাস্ট এখানে ইফিসিয়েন্সি গুণাকারে থেকে যাবে, এতটুকুই পার্থক্য, আর কিছু না। ঠিক আছে, দেখেন বুঝছেন কিনা। বিদায়। দাদা ম্যাথ না করে কিভাবে কুণ্ডলীর ইএমএফ বের করে ফেলেন? হ্যাঁ কই, ও ওইটা ওইটা তো ওই যে খুব সহজ। দেখো সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে আমার পাক সংখ্যা যত গুণ হবে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে গিয়ে, পাক সংখ্যা যত গুণ হবে ইএমএফও তত গুণ হবে। ধরো তোমার প্রাইমারির পাক সংখ্যা হচ্ছে 30, সেকেন্ডারির পাক সংখ্যা হচ্ছে 300, তার মানে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যাওয়ার জন্য পাক সংখ্যা হচ্ছে 10 গুণ, তার মানে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যাওয়ার জন্য ইএমএফও হবে 10 গুণ। একদম সহজ। আবার ধরো প্রাইমারি থেকে সেকেন্ডারিতে গেলা, পাক সংখ্যা হচ্ছে অর্ধেক, তাহলে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যাওয়ার জন্য ইএমএফও কি হবে? অর্ধেক হবে। ঠিক আছে, দেখেন বুঝছি, বুঝলে হয়ে গেছে মোটামুটি আমাদের কমপ্লিট। ওকে, তাহলে আমাদের যে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ট্রান্সফরমারের বাকি অংশটুকু দেখব। বাকি অংশটুকু বলতে একটু থিওরিটিক্যাল অংশ বাকি আছে, বাট সেটা খুব বেশি কঠিন না, সেটা হচ্ছে মোটামুটি সহজই আছে। ওইটা হচ্ছে আমরা পরের ক্লাসে দেখব যে ট্রান্সফরমারের মধ্যে কি কি লস হইতে পারে। যে আমরা বলতেছি একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি কখনো 100% হয় না, তার মানে অবশ্যই কোথাও না কোথাও এনার্জি লস হচ্ছে। কোথায় কোথায় এনার্জি লস হচ্ছে সেটা আমরা পড়াশোনা করব। আমরা হচ্ছে আবেশহীন কুণ্ডলী নিয়ে পড়াশোনা করব, এবং তারপর আমাদের চ্যাপ্টারে জাস্ট একটা টপিক বাকি থেকে যাবে, সেটা হচ্ছে এসি কারেন্ট। ঠিক আছে, চ্যাপ্টারের যে লাস্টের টপিকটা, মানে এটা হচ্ছে সেকেন্ড লাস্ট টপিক, এরপর আর একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে এসি কারেন্ট। ওকে, সো আমাদের হয়তো বা আর 2টার মতো ক্লাস লাগতে পারে। আজকে কয় নাম্বার লেকচার ছিল? 5 নাম্বার লেকচার। সো 7 নাম্বার লেকচার, ম্যাক্সিমাম গেলে 8 নাম্বার লেকচারে গিয়ে এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। কারণ এসি কারেন্টটাও আমি হয়তো বা তোমাদের একটু বিস্তারিত পড়াবো। আজকে তো অনেকটা আইডিয়া দিয়েই দিলাম, বাট এসি কারেন্ট কিভাবে তৈরি করা হয় একটা ডায়নামোর থ্রুতে বা হচ্ছে একটা জেনারেটরের থ্রুতে, সেটা হচ্ছে আমরা একটু দেখবো। মেকানিক্যাল এনার্জিকে কিভাবে আমরা বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি, সেগুলো হচ্ছে আমরা দেখব। কিভাবে ফ্রিকোয়েন্সি আসতেছে, ইকুয়েশন আমরা দেখব। সেখান থেকে আরএমএস কিভাবে বের করবা, এভারেজ কিভাবে বের করবা, এগুলোও হচ্ছে আমরা একটু পড়বো। যেমন আমি যখন তোমাদেরকে ওয়েভ পড়াইছিলাম, একটা জিনিস বলছিলাম যে একটা সাইন ওয়েভের যখন আমরা এভারেজ বের করি, সাইন ওয়েভের, তখন এভারেজ কত আসে বলো তো? 0। একটা সাইন ওয়েভের যদি তুমি একটা সাইকেল জুড়ে এভারেজ রান করো, সেটা আসলে সবসময় 0 আসবে। ঠিক আছে, আবার সাইন স্কোয়ার্ডের যখন তুমি এভারেজ বের করবা, তখন কত আসে বলো তো? আশা করি মনে আছে, ওয়েবে পড়াইছিলাম, মনে করে একটু। ঠিক আছে, এগুলো আমরা পড়বো, সবই হচ্ছে পড়বো। তখন বলছিলাম ইন্টিগ্রেশন করা লাগে একটা সাইকেল জুড়ে, ওই ইন্টিগ্রেশন হচ্ছে এখন আমাদের করা লাগবে এসি কারেন্টের মধ্যে। সো আমাদের আর 2টা বা ম্যাক্সিমাম গেলে 3টা লেকচার লাগতে পারে। একটা লেকচার যদি একটু বড় নেই, আজকের লেকচারটা তো খুব বেশি বড় হইলো না, মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে র্যাপ আপ হয়ে গেছে। পরবর্তী লেকচারটা বা নেক্সট লেকচারটা যদি একটু বড় লেকচার নেই, তাহলে হয়তো বা 2টা ক্লাসেই শেষ হয়ে যাবে। তাহলে গাইস দেখা হচ্ছে কালকে আবার ফার্স্ট পেপার ব্যাচে। আজকের মতো এই পর্যন্তই। সেকেন্ড পেপার ব্যাচে দেখা হচ্ছে পরশুদিন। ঠিকঠাকভাবে পড়াশোনা করতে থাকেন, অবশ্যই কোনো রকম গ্যাপ দিবেন না, ঠিকঠাকভাবে পড়বেন, মনোযোগ দিয়ে পড়বেন। আজকের মতো টাটা। ম্যাথগুলা কইরো কিন্তু।
টাটা। এবং আগের দিন একটা হোমওয়ার্ক দিছিলাম, ভালো কথা, আগের দিন একটা হোমওয়ার্ক দিছিলাম, আজকে আমি এটা আনতে ভুলে গেছি, পরের দিন নিয়ে আসবো নি। ওকে, বাই।